তাহলে দেখো, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, সেকেন্ড টপিক আমাদের পেডাগগির। প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এক কথায় হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে তো ভাষা, ল্যাঙ্গুয়েজ টিচিং হচ্ছে ভাষা শিখন, এবং প্রিন্সিপাল মানে হচ্ছে নীতিসমূহ। তাহলে মূলত হচ্ছে গিয়ে ভাষা শিখনের যে নীতি। এখন প্রথমেই প্রশ্ন আসবে, তাহলে কোন ভাষা? প্রথমেই কিন্তু এর উত্তর হবে ভাষাটা মানে এখানে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যেহেতু ইংরেজির ক্লাস আজকে করছি এবং আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ইংলিশ, তো আজকে ভাষা শিখন মানে এখানে ইংলিশের কথাই কিন্তু আমরা বলবো, বা বাই ডিফল্ট তোমাকে বুঝে নিতে হবে যেখানে ইংলিশের কথাই বলা হয়েছে। তাহলে বলছে, দেখো আগের দিনও বলেছিলাম যে সবার প্রথমে ল্যাঙ্গুয়েজ বিষয়টা কি সেটা তোমাকে জানতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ইজ এ হিউম্যান সিস্টেম অফ কমিউনিকেশন। আগের দিনও বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ মূলত হচ্ছে গিয়ে মানব বা মানুষের যোগাযোগ স্থাপনের একটা সিস্টেম। কেন যোগাযোগ স্থাপন করে? তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে চায়, এটা তাদের একটা স্বভাব, এবং যে কোনো প্রাণীই চায় মানুষ কমিউনিকেশনের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। এখন এই কমিউনিকেশনটা মানুষ অনেক রকমভাবে ঘটায়। একটা মধ্যে সিগন্যালের মাধ্যমে, অর্থাৎ ইশারা বা ভয়েসের মাধ্যমে ঘটাতে পারে, সাউন্ডের মাধ্যমে ঘটাতে পারে, গেস্টার মানে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ঘটাতে পারে, আর রিটেন সিস্টেম লিখিত আকারেও সে এই কমিউনিকেশনটা ঘটাতে পারে। এই প্রত্যেকটা ভাবেই সে ল্যাঙ্গুয়েজের যে কমিউনিকেশন সেটা ঘটাতে পারে। ইট ইজ দ্য মেথড থ্রু হুইচ উই শেয়ার আওয়ার আইডিয়াস থটস when others language is also best sources of social and cultural development. মানুষ যে এই যে কমিউনিকেশনটা ঘটায়, এটার মূল কারণ হচ্ছে মানুষ তার নিজস্ব যে আইডিয়া, চিন্তাধারা এবং তার যে চেতনা সেটা অন্য মানুষের সঙ্গে সে শেয়ার করতে চায় বা বলতে চায়। যেমন আজকে আমরা এখানে ক্লাস করছি, এটাও তাই করছি। আমরা আমাদের যে চিন্তাধারা সেটা আমি কিন্তু শেয়ার করছি, অর্থাৎ আমি যেভাবে পড়াচ্ছি বা আমি কোনো একটি টপিক যেভাবে বুঝতে পেরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই শেয়ার করার মূলত কারণও আছে। এর মাধ্যমে মানুষ সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ঘটায়, একে অপরের সঙ্গে যোগসূত্র তৈরি করে, এবং তাদের মধ্যে যে সোশ্যাল সামাজিক এবং সাংস্কৃতিক যে যোগসূত্র বা তাদের যে ডেভেলপমেন্ট সেটা সংগঠিত হয় এই ভাষার মাধ্যমে। এই ইনফ্যাক্ট গণতান্ত্রিক দেশে, এটাও প্রশ্ন এসেছিল সিটেটে, গণতান্ত্রিক দেশে ভাষার মাধ্যমেই কিন্তু যে কোনো জাতি তার সমস্যাগুলোকেই কিন্তু তুলে ধরে। কেমনভাবে? যেমন পার্লামেন্টে কোনো একটি জনজাতি যারা পিছিয়ে আছে তাদের যে সমস্যাগুলো সেটা কিন্তু তাদের যে প্রতিনিধি, অর্থাৎ যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে, এমএলএ বানানো হচ্ছে, তারা কিন্তু তুলে ধরে। তার মানে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো একটি জাতির যে ডেভেলপমেন্ট গণতান্ত্রিক দেশে সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সাধিত হয়। কোনো জাতি যদি পিছিয়ে থাকে বা যদি কোনো সমস্যা থাকে, সে যদি তার এই সমস্যাটা পার্লামেন্টে না বলতে পারে বা না গলা চিৎকার করে বলতে পারে, তাহলে কিন্তু তার সমস্যাটা সহজে মানুষ কেউ শুনবে না। মানে দেশের যে পরিকল্পনা, যেখানে টাকা বরাদ্দ থাকে কোনো উন্নতির জন্য, তারা তো তাদের ওই কথাটা কেউ শুনছেই না। তারা তো তাদের দেশের যে রেভিনিউ, যে টাকা, সেটা তো তাদের প্রতি ব্যয় হবে না। এই কারণেই বহু জনজাতি যারা জঙ্গলে থাকতো তারা বহু বছর ভোটাধিকার পায়নি, বা তারা তাদের যে সমস্যাগুলো তুলে ধরতে পারেনি। পরবর্তীকালে সরকার বিভিন্ন রকমের কমিটি গঠন করে এই সমস্ত সমাধান করার চেষ্টা করেছে। তার মানে ভাষার মাধ্যমে কোনো গণতান্ত্রিক দেশে তাদের সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমে কমিউনিকেশন বা যোগসূত্র তৈরি করে বা জাতির উন্নতি হয়, সেটাও ভাষার মাধ্যমেই হয়। এটা একটু জেনে রাখো। ক্যারেক্টারিস্টিক অফ এ ল্যাঙ্গুয়েজ, কোনো একটা ভাষার যে বৈশিষ্ট্য সেটা কি কি হতে পারে? একটা ভাষার বৈশিষ্ট্য কি কি দেখি 1 নম্বর 2 নম্বর করে। ল্যাঙ্গুয়েজ ইজ এ ভাইটাল পার্ট অফ স্টাবলিশিং হিউম্যান রিলেশন। ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষ কি করে? একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। যে কোনো সম্পর্ক, সেটা স্বামী স্ত্রীর হোক বা প্রেমিক প্রেমিকার হোক বা ভাই বোনের হোক, যেটাই হোক, কথা যদি না হয় তাদের মধ্যে বা দীর্ঘদিন যদি যোগাযোগ না থাকে, তাহলে সেই সম্পর্ক আর সম্পর্ক থাকে না। এবং খুব প্রচলিত একটা শব্দ, মানে একটা লাইন আছে যে দুটো রেল লাইনের মাঝে যেমন অনেক দিন রেল চলাচল না করলে আগাছা জন্মায়, গাছ হয়ে যায়, সেই লাইন থেকে আর রেল চলতে পারে না। ঠিক সেরকম কথা যদি দুজনের মধ্যে না হয়, তাহলে একটা সময় পর দূরত্ব বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যে আর সম্পর্কটা কোনোদিনই থাকবে না, এবং সম্পর্কটা ফিরিয়ে আনতে চাইলেও আর সেটা সম্ভব নয়, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তাহলে এই যে কোনো সম্পর্ক তাহলে স্থাপিত হচ্ছে কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। এবং একটা বিষয় রয়েছে
যে মানুষ সব থেকে ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে, কথা বলতে পারে, ভাষা ব্যবহার করতে পারে, সেই মানুষের প্রতি অন্য অনেক মানুষই আকৃষ্ট হয়ে পড়ে, বা অন্য অনেক মানুষ তাকে তার কথার দ্বারা মন্ত্রমুগ্ধ হয়, কারণ তার ল্যাঙ্গুয়েজ বা ভাষা চয়নের দক্ষতা অনেক ভালো থাকে। তাহলে ভাষা কী করছে? মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে সাহায্য করছে। তাই ইট ইজ এ সোশ্যাল অ্যাক্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট ইন সোসাইটি। প্রত্যেকটা সোসাইটিতে এই ভাষা সামাজিকভাবে একে অপরের সঙ্গে যোগসূত্র সম্পর্ক গঠনে সাহায্য করছে। ইট মিনস অফ নারিশিং অ্যান্ড ডেভেলপিং কালচার অ্যান্ড এস্টাবলিশিং হিউম্যান রিলেশনস। তাহলে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটাকে তৈরি করতে বা সেটাকে আরও শক্ত করতে, আরও মজবুত করতে অনেক সাহায্য করে। আর আরেকটি কী করে? এটা কোনো একটা সংস্কৃতির বা জাতির উন্নতিতেও সাহায্য করে। দেখবে যে কোনো সম্পর্কে প্রথম প্রথম অনেক কথা হয়, সারা দিন রাত দুপুর সব পেরিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, কারণ তখন সম্পর্কটা অনেক বেশি মজবুত থাকে। কেন? তাদের মধ্যে অনেক কথা হচ্ছে সেই কারণে। কিন্তু একটা সময় পর অনেক কথা ফুরিয়ে যায়, তখন কী হয়? সম্পর্ক আস্তে আস্তে শিথিল হতে শুরু করে। তো তখন সম্পর্ক শিথিল হতে অনেক সময় সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। তার একটাই কারণ হচ্ছে গিয়ে তাদের মধ্যে ভাষাগত যে কথা শেষ হয়ে গেছে, কথা শেষ হয়ে আর সম্পর্ক থাকে না। নেক্সট পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বল। ল্যাঙ্গুয়েজ, ভাষা হচ্ছে মূলত সিম্বল। কেন? ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ ভ্যারাইটি অফ সিম্বলস। আমরা এখানে যত কিছু পড়াশুনো করছি, ABCD 1 2 3 4 সব করা সিম্বল। এই সিম্বলের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগসূত্র স্থাপন করছি, বা এটাকে একটা কোডিং ডিকোডিং সিস্টেম বলা যেতে পারে। যেমন তুমি এইটা এ, এটা বি, এটা সি, এটাগুলো তোমাকে ছোটোবেলা থেকে শেখানো হচ্ছে। এবার আমি যদি APPLE লিখি, অ্যাপেল লিখি, তার তুমি বুঝে যাচ্ছ যে APP আর LE থাকলে অ্যাপেল হয়, অ্যাপেলটা কি সেটা তোমার মাথায় ফুটে উঠছে। তাহলে এটা একটা সিম্বল, যে সিম্বলটাকে তুমি ডিকোড করে নিতে পারছো, যেহেতু তুমি এই কোডগুলো জানো সেই জন্য। কিন্তু এখন যদি আমি চাইনিজ ভাষায় লিখি, তুমি সেটা জানো না, তুমি কিছুই বুঝতে পারবে না। তাহলে এইটা হচ্ছে একটা কোডিং ডিকোডিং সিস্টেমের মাধ্যমে চলে, কারণ এই ল্যাঙ্গুয়েজটা পুরোটা একটা সিম্বলিক বা সিম্বলের মাধ্যমে সাধিত হয় সেই কারণে। নেক্সট পয়েন্ট বলছে যে ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক। এটা অবশ্যই একটা সিস্টেমের মাধ্যমে চলে। সিস্টেমেটিক কেন সেটা আমরা এখনই বলবো। এটা হচ্ছে সিস্টেমেটিক কেন? অলদো ল্যাঙ্গুয়েজ সিম্বলস ইট ইজ সিম্বলস আর অ্যারেঞ্জড ইন এ পার্টিকুলার সিস্টেম। এই ল্যাঙ্গুয়েজটা একটা সঠিক ফোনোলজি, একটা সঠিক গ্রামাটিক্যাল সিস্টেমের মাধ্যমে সংগঠিত হয়। ল্যাঙ্গুয়েজ একটা সঠিক প্রোনোলজির মাধ্যমে সংগঠিত হচ্ছে, বা একটা সঠিক শব্দ চয়নের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, এবং সেটা একটা নিয়ম মেনে চলে, গ্রামাটিক্যাল নিয়ম মেনে চলে। যে কোনো ভাষাই তার গ্রামাটিক্যাল নিয়ম মেনে চলে। ইনফ্যাক্ট যে সাইন ল্যাঙ্গুয়েজ আছে, যেখানে ইশারা দিয়ে আমরা কথা বলি, সেটাও একটা নিয়ম মেনে চলে। সেটার সাইন ল্যাঙ্গুয়েজ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো, যদি এটাকে বলি, তাহলে এইটা সারা বিশ্বের যত মানুষ যারা কথা বলতে পারেন না, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেখায়, তারা এটা মানে বুঝবে। এবার তুমি তোমার মতো যা ইচ্ছে তাই দেখাতে পারো, কিন্তু সেটা কোনো ভাষা নয়, তার মধ্যে কোনো ইউনিভার্সাল কোনো একটা বিষয় নেই। তার মানে এটা একটা একটা কি মেনে চলছে? একটা গ্রামার মেনে চলছে। সারা পৃথিবীর মানুষ সেই গ্রামারটাকে ফলো করছে, যারা যারা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে তারা। তাহলে এখানে একটা সিস্টেম এবং একটা গ্রামার মেনে চলতে হয়। ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ। এটা আগেই বলেছি। আমাদের যে স্কিলগুলো রয়েছে, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং, এই স্কিলগুলোর মধ্যে ল্যাঙ্গুয়েজ মানে স্পিকিং হচ্ছে একটা প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল। প্রোডাক্টিভ কেন? এখানে আমরা নিজের থেকে তৈরি করি ল্যাঙ্গুয়েজগুলো, আমরা নিজে থেকে বলি, নিজে থেকে কথা বলি, প্রোডাক্টিভ স্কিল। এবং ক্রিয়েটিভ কেন? কারণ এর মধ্যে একটা নিজস্বতা আছে। ল্যাঙ্গুয়েজ কোনো বাধা ধরা নিয়মের মধ্যে চলে না, এবং কোনো মানুষকে তো যদি তুমি মুখস্থ করিয়ে দাও যে তুই এটা বলবি, সে হয়তো কিছু ক্ষেত্রে মুখস্থবিদ্যা চালাতে পারে, কিন্তু সর্বক্ষেত্রেই এটাকে মুখস্থবিদ্যা হিসেবে চালানো সম্ভব নয়। তাহলে ল্যাঙ্গুয়েজ সর্বদাই ক্রিয়েটিভ এবং এটা প্রোডাক্টিভ। দ্য স্ট্রাকচারাল এলিমেন্ট অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ক্যান বি কম্বাইন্ড টু প্রডিউস নিউ আটারেন্স অ্যান্ড নেভার হার্ড বিফোর অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ এ সোসাইটি। অর্থাৎ সমাজের বিভিন্ন দিক থেকে যখন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, তখন তোমাকে নিজস্ব ক্রিয়েটিভিটিই দেখাতে হবে, বা নিজস্ব ক্রিয়েটিভ জায়গা থেকে ল্যাঙ্গুয়েজকে প্রডিউস করতে হবে। আমি ঠিক যতটুকু বললাম তার মধ্যে কোনো রকমের প্রশ্ন থাকলে বলো। অনেক কিছু বলে গেলাম গড় করে। প্রশ্ন থাকলে বলো, আর বুঝতে না পারলেও বলো। ফোনোলজিক্যাল মানে কি? এটা হচ্ছে গিয়ে, এটা পড়াবো, এটা হচ্ছে গিয়ে সাউন্ড, রিলেটিং টু সাউন্ড। ফোনোলজি হচ্ছে সাউন্ড রিলেটেড। এই যে আমি যা যা বলছি, এগুলো কিন্তু একটা সাউন্ড, তুমি কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছ। দেখো আমি বলছি, যে বলছি ব, ল, ছয়, হর্ষি, এই যে বলছি, এগুলো প্রত্যেকটা একটা করে সাউন্ড তুমি শুনতে পাচ্ছ। এই সাউন্ডটা একটা প্যাটার্নে চলে।
তো এই বয়ের যে সাউন্ড, সেই সাউন্ডটা তোমার মধ্যে গিয়ে তোমার মস্তিষ্কে একটা অনুভূতি সৃষ্টি করছে যে ব কিরকম হয়, আর বলছি মানে কি সেটা বুঝতে পারছো। তো এইগুলো সবকটা সাউন্ড, এই সাউন্ডগুলোকে পরপর সাজানো হচ্ছে বলেই শব্দটা মিনিংফুল হচ্ছে। এবার আমি যদি যা ইচ্ছা তাই সাউন্ড ব্যবহার করি, আমি কখনো হাতে তালে দিচ্ছি, কখনো বেঞ্চ বাজাচ্ছি, এগুলো তো বিক্ষিপ্ত সাউন্ড, এটা মিনিংলেস সাউন্ড হয়ে যাবে। তাহলে ফোনোলজি হচ্ছে কি মিনিংফুল সাউন্ড, যে সাউন্ডের মানে আছে, আচ্ছা আমরা যেটা বুঝতে পারি। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ, এটা একটা সাউন্ড এবং অবশ্যই একটা মিনিংফুল সাউন্ড। এই সাউন্ডগুলো মিনিংফুলি সাজানো হয় বলে আমরা বুঝতে পারি। আর কার কোন প্রশ্ন? বুঝতে পারছো? দু একজন একটু বলো শুনি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আসবো মৌমিতা প্রধান। এবার আসবো আমরা এম অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে ভাষা শিক্ষার লক্ষ্যটা কি, কেন ভাষা আমরা শিখব। সর্বপ্রথম এবিলিটি টু রিড অ্যালং উইথ আন্ডারস্ট্যান্ডিং। ভাষা শিখবো সবার প্রথম হচ্ছে গিয়ে পড়তে যেতে পারি এবং অবশ্যই বুঝতে পারি। তোমাদের যে কম্প্রিহেনশন পার্টটা দেওয়া হয়েছে সিলেবাসে, এই যে সিলেবাসে দেখো, এই যে সিলেবাসে 15 নম্বর তোমার কম্প্রিহেনশন দিয়ে রেখে দিয়েছে 30 নম্বরের একটা পরীক্ষার মধ্যে। আমাকে একজন বলো তো, বুদ্ধি খাটিয়ে বলো, যে টেট পরীক্ষায় একজন শিক্ষক হতে চলেছে, তোমরা হতে চলেছ, কোন লেভেলের টিচার? 1 থেকে 5 অবধি ক্লাসে পড়াতে যাচ্ছ। সেইখানে তোমার এই যে কম্প্রিহেনশনই 15 নম্বর দিয়ে রেখেছে, ইংলিশেও দিয়েছে আবার বাংলাতেও দিয়ে রেখেছে। কেন? মানে টিচারের কোন কোয়ালিটিটা ঠিক এই কম্প্রিহেনশনের মাধ্যমে যে সংস্থা তোমাকে টিচার হিসেবে নিয়োগ করতে চাইছে তারা যাচাই করতে চাইছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এই প্রশ্নটা তো এমনি এমনি তারা সেট করেনি। কেন কেন কম্প্রিহেনশন দিয়ে রেখেছে বলো তো? স্যার ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারটা যেন ঠিক বোঝাই থাকে। স্যার আমি বলতে চাইছি স্যার কোন সিচুয়েশন বেসড কোশ্চেন করতে পারে, যেটা ওই সিচুয়েশনে আমি কিভাবে হ্যান্ডেল করব সিচুয়েশনটাকে। তো আচ্ছা, সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য তো অনেক পেডাগজিক্যাল কোশ্চেন অনেক দিতে পারতো, কম্প্রিহেনশনটাই কেন? আমার পার্টিকুলার প্রশ্নটা এটাই যে এত কঠিন একটা পরীক্ষা, যেখানে সরকারি চাকরি পেতে চলেছ, একবার চাকরি পেলে তুমি সিকিওর, তোমার ওয়াইফ সিকিওর। এই চাকরি তো এখন অবধি তো কেউ চাকরিত অবস্থায় মারা গেলে চাকরিও পায় অন্য লোক, এখন অবধি আছে এই নিয়ম পশ্চিমবঙ্গে। তো সেই জায়গা থেকে এই পরীক্ষার জন্য কম্প্রিহেনশন কেন, কি যাচাই করতে চাইছে স্যার তোমার মধ্যে থেকে? স্যার বৌদ্ধিক বোধটা বিকাশ হতে যাচাই পারে। করতে চাইছে ওই জন্য। বোধ যাচাই করতে চাইছে, আচ্ছা বোধ পরীক্ষা যেহেতু বোধ যাচাই করতে চাইছে, ঠিক আছে। একটা কিন্তু সঠিক উত্তর এখন পর্যন্ত পেলাম না, মানে টিচার লাইক যে উত্তর হতে পারে, ইন্টারভিউতে যদি প্রশ্ন করা হয় যে কম্প্রিহেনশন কেন দেওয়া হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষায় বা তোমার পরীক্ষায়, তার যে গুছিয়ে উত্তর সেটা কিন্তু একজনের কাছ থেকে এখন পর্যন্ত পেলাম না। আর কেউ বলবে? নির্দ্বিধায় বলো, ভুল তো বলছো বা ভুল তো বলবেই, ভুল বললে তো আমার কাছে কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরে চুপ থাকলে তো চলবে না। স্যার প্যাসেজটা পড়ে কতটা কমপ্লেন করলো এবং সেটা কতটা কার্যকরী উত্তর দিতে পারছে সেটা দেখতে স্যার। আচ্ছা, আর পূজা ঘোষ শুনতে পাচ্ছ? শর্মিলি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলো বলো, উত্তর দাও, বলো কম্প্রিহেনশন কেন? স্যার একটা প্যাসেজ আনসিন যখন পড়ছি তখন সেইটা পড়ে তো অ্যান্সার দিচ্ছি, এবার সেটাতে বোঝার ব্যাপার থাকছে, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকছে। এবার যখন একটা বাচ্চাকে পড়াতে যাওয়া হবে তখন তাকেও সেই অবস্থায় সেই সিচুয়েশনে বুঝতে হবে, মানে আমাদের যারা পড়াচ্ছে তাদেরকে বুঝতে হবে, সেই হিসেবে কি দিয়েছে? আচ্ছা বেশ, ঠিক আছে, ভালো চেষ্টা করেছো। পূজা ঘোষ বলো, বলতে যাচ্ছিলে। স্যার এটাই যে একটা কম্প্রিহেনশন পড়ে আমরা তার যে মূল বিষয়বস্তুটা বুঝতে পারছি এবং সেটা একটা শিক্ষক হিসাবে মানে তার যে উদ্দেশ্যটা সে কিভাবে বোঝাবে বা কিভাবে পুরো জিনিসটা মানে শিক্ষার্থীদেরকে বোঝাবে যে মূল তথ্যটা সেটা দিতে পারা। বেশ, ঠিক আছে, চেষ্টা করেছো।
সবার প্রথম কম্প্রিহেনশনটা দেওয়ার মূল কারণ হচ্ছে এই যে প্রথমে লাইনটা আছে দেখো, এবিলিটি টু রিড অ্যালং উইথ আন্ডারস্ট্যান্ডিং। সর্বপ্রথম হচ্ছে গিয়ে যে তুমি পড়তে জানো এবং পড়ে বুঝতে জানো অ্যাজ এ টিচার হিসাবে। তাই যে কোনো আননোন বিষয় তুমি পড়তে জানবে এবং পড়ে বুঝতে পারবে, এটা বোঝা হচ্ছে, এটা জানার জন্য সর্বপ্রথম দিচ্ছে, এটা হচ্ছে বেসিক। কিন্তু এর মধ্যে অনেকগুলো কারণ আছে। একটি কারণ হচ্ছে যে অ্যাজ এ টিচার হিসাবে তুমি সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে পারো। কীরকম, তোমাকে তো এই পরীক্ষাটা একটা টাইম দিয়ে দিয়েছে, একটা কম্প্রিহেনশন দিয়েছে অনেকগুলো লাইনের, মিনিমাম ধরো 1.5 পাতার বা 1 পাতার তো একটা কম্প্রিহেনশন থাকেই। অত কম সময় পড়ে 4টে অপশনের মধ্যে একটা অপশন ঠিক অর্থাৎ, এবং তোমাকে কারেক্ট করতে হবে, নাহলে তুমি চাকরি পাবে না। তার মানে তুমি অত কম সময়ের মধ্যে যে সিচুয়েশনাল ভাবে চুজ করে নিচ্ছ, সঠিক উত্তরটা চুজ করে নিচ্ছ, এই বিষয়টাও তোমার মধ্যে থেকে ওরা বের করে নিচ্ছে। তাই কারণ অ্যাজ এ টিচার হিসেবে যখন তুমি চাকরি পেলে অনেক সমস্যা তোমার কাছে আসবে, ছাত্রছাত্রীরা অনেক সমস্যা নিয়ে আসবে, কিন্তু সমস্ত সমস্যা তো অ্যাট এ টাইম সমাধান করা তোমার পক্ষে সম্ভব না। তাহলে তুমি কোন সমস্যাটা সমাধান করবে? নিশ্চয়ই ওর মধ্যে থেকে বেস্ট যেটা সমস্যা, যেটা এই মুহূর্তে সমাধান না করলেই নয়, পারফেক্ট যেটা, সেটাকেই চুজ করবে। তাহলে এই যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, সেটা কোথা থেকে আসবে? যখন তুমি এই কম্প্রিহেনশনটা ভালো করে বুঝতে পারবে এবং তুমি 1.5 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, এবারও তো দিয়েছে, পাশ করেছে কত, মানে এত কম সংখ্যক পাশ করেছে, 2.5% না 3% পাশ করেছে। তাহলে এই যে যতটুকু পাশ করছে এতজনের মধ্যে, তার মানে তারা কিন্তু তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং তাদের বোধগম্যতা যথেষ্ট ভালো অন্যদের থেকে, কারণ বেশিরভাগটাই ফেল, 90% উপরেই ফেল করে গেছে। তার মানে যারা পাস করছে তাদের অবশ্যই টিচার হওয়ার কিছুটা হলেও এবিলিটি আছে। বাকি এবিলিটি তো নিশ্চয়ই তার কোয়ালিফিকেশানস, তার ইন্টারভিউ ইত্যাদি দ্বারা প্রকাশিত হবে। তাহলে খুব কম সময়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, রিড এবং আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে কি মূল বিষয়। এটাই আমি জানতে চাইছিলাম, কারণ আমাদের পয়েন্টে সেটা প্রথমেই আছে, যেখানে বলে দিয়েছিল যে আমরা ল্যাঙ্গুয়েজটাকে কেন ভালো করে ডেভেলপ করব বা ভালো করে শিখবো, কারণ আমরা পড়ে বুঝতে পারবো এবং পড়তে পারবো এবং বুঝতে পারবো, এটা হচ্ছে মেইন বিষয়। এখন বিষয়টা হচ্ছে এই যে কম্প্রিহেনশন পার্টটা, এখানে অনেকেই তোমাদের মধ্যে ভুলভাল করবে বা পারবে না। কেন পারবে না জানো? এটা কারণ তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভালো করে হয়নি। এবার ইংলিশ যদি আমি পড়াচ্ছি, যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তোমার ভালো করে হয়নি বলেই তুমি কম্প্রিহেনশন পারবে না। এবং বহু ছাত্রছাত্রী আছে যারা কম্প্রিহেনশনটাকে নিয়ে উবু 10 করি খেলে আসে, মানে পড়েই না শেষ অবধি, যেটা ইচ্ছে সেটা রাইট দিয়ে আসে। আবার অনেকে তো এক্সট্রা চালাক, তারা ভাবে যে কম্পিটিটিভ পরীক্ষায় ABCD এই অপশনের মধ্যে বেশিরভাগ উত্তরই সি হয়, তাই যখন তাকে হাতে সময় নেই, কম্প্রিহেনশন আমি পড়িনি, তখন আমি সিটাকেই গোল করে আসবো। তার হচ্ছে এক্সট্রা চালাক। কি আমি ঠিক বলছি কিছুটা? আমি কি ঠিক বলছি? হ্যাঁ স্যার। একদম। তাহলে এই যে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা তোমাদের, এই জায়গা থেকে কি হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ঘটেনি। তোমার মধ্যে অনেক পরিমাণে স্টক অফ ওয়ার্ডস নেই, তুমি ইংলিশটা পড়ে ঠিক বুঝতে পারছো না, কারণ তোমার ডেভেলপমেন্টটা সেই পর্যায়ে ঘটেনি যেই পর্যায়ে ঘটা উচিত ছিল। একটা কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে যে পরিমাণে পারদর্শিতা থাকার দরকার, সেই পারদর্শিতা তুমি অর্জন করতে পারোনি বলে, এখন অবধি পারোনি বলেই তুমি কিন্তু কম্প্রিহেনশনটা সেই লেভেলে পারছো না। এখন অবধি পারোনি মানে কোনোদিন পারবে না, এটা কিন্তু আবার ধরতে যেও না। নাই পারতে পারো, কিন্তু তুমি যদি সেটার নিজেকে ডেভেলপ করো, তাহলে নিশ্চয়ই সেই জায়গায় তুমি চলে আসবে। এবার এখানে বেসিক ডিফারেন্সটা কি হবে? এখানে কি, আমি যদি এখন একটা কম্প্রিহেনশন করতে দিই, এখানে 46 জন ছাত্রছাত্রী ক্লাস করছে, এই 46 জনের মধ্যে অন্তত 6 জন আছে যারা খুব ভালো উত্তর দেবে। 15-র মধ্যে মিনিমাম 13, 14 বা অনেকে 15-তে 15ই পেয়ে যেতে পারে, অনেকে 3-4 পাবে, অনেকে 8-10 পাবে। এইটা তারা কি বোঝা যাচ্ছে, যে 15-তে 14 বা 15-তে 15ই পাচ্ছে, তার ডেভেলপমেন্ট সব থেকে ভালো হয়েছে এবং সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ছোট থেকে খুব ভালোভাবে পড়াশোনা করেছে এবং খুব ভালোভাবে গাইডেড হয়েছে। যে 2-3 পাচ্ছে, ধরে নিতে হবে যে সেই তেমন কিছু পড়েইনি, সে মাধ্যমিকে কোনোভাবে মানে ইংলিশটাকে সবসময় ভয়ে ভয়ে থাকতো, একটু মেকআপ দেওয়ার কাজ করেছে। তো এই হচ্ছে গিয়ে এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তার মানে এটা দ্বারা কি প্রমাণিত হবে, যদি তুমি কম্প্রিহেনশন ভালো না পারো, তার দ্বারা প্রমাণিত হবে যে তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট খুব ভালোভাবে ঘটেনি। তুমি ছোটোবেলা থেকে এই ল্যাঙ্গুয়েজটা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি অতটা নজর দেওনি, বা কোনো কারণে তোমার যে পারভারিশ, তোমাকে যে বড় করা হয়েছিল
যে তোমাকে গাইডেন্স দেওয়া হয়েছিল তারা সঠিক ছিল না, সঠিক গাইডেন্সের অভাবে তুমি সঠিকভাবে শিখতে পারোনি। এটা একটা কারণ আছে, এটা একটা ছোট্ট সুন্দর একটা গল্প বলি, মন দিয়ে শোনো। এখানে কি হয়, এই যে সঠিক গাইডেন্সের কথা বললাম, এখানে একটা ট্রান্সফার অফ লার্নিং বলেন একটা টার্ম আছে, সাইকোলজিতেই আছে। এই ট্রান্সফার অফ লার্নিং বিষয়টা কি জানো? ধরো তুমি ইংলিশে ছোটবেলায় একটু ভালোই ছিলে, মানে বুঝতে, কিন্তু ইংলিশ টিচারকে আমি ভালোই রাখবো। আচ্ছা ধরো তুমি ছোটবেলায় ইংলিশটা কম বুঝতে, কিন্তু ইংলিশ টিচারটা খুব ভালো, এবং ইংলিশ টিচারটাকে তুমি খুব ভালো পছন্দ করতে, একটা মানসিকভাবে তাকে পছন্দ করতে। এবার হতেই পারে সেই পছন্দের মধ্যে মানে পছন্দ অনেক ধরনের হয়, তুমি তাকে চাইতে ধরো বা পছন্দ করতে, তখন কি হবে, স্বাভাবিকভাবেই তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো লাগতো না, কিন্তু ইংলিশ টিচারকে যেহেতু ভালো লাগতো, কিছুদিনের মধ্যেই ওই ইংলিশ টিচারের প্রতি যে ভালো লাগা সেটা তোমার সাবজেক্টের প্রতি কনভার্ট হয়ে যাবে। তখন দেখা যাবে যে তোমার ইংলিশ টিচারকেও ভালো লাগছে, ইংলিশ সাবজেক্টকেও ভালো লাগছে, এবং তুমি নিজের অজান্তেই, মানে এটা একটা হিউম্যান ব্রেন এরকমভাবেই তৈরি, তুমি নিজের অজান্তেই ওই সাবজেক্টটার প্রতি খুব মনোনিবেশ করবে, ওই স্যারের পড়া অবশ্যই তুমি করে যাবে, ওই স্যারের পড়া তুমি একবার না পারলে 10 বার চেষ্টা করবে, এবং কিছুদিনের মধ্যেই তোমার ওই সাবজেক্টে মারাত্মক লেভেলের একটা উন্নতি ঘটবে, এবং তুমি ভীষণ ভালোভাবে ওই সাবজেক্টে পারদর্শী হয়ে যাবে এবং পরীক্ষা ভালো রেজাল্ট করবে। কেন? এখানে ট্রান্সফার অফ লার্নিং হয়েছে, অর্থাৎ কোনো একটা বিষয়ের প্রতি ভালো লাগাটা অন্য বিষয়ের প্রতি কনভার্টেড হয়ে গেছে। উল্টোটাও হয়, অর্থাৎ তুমি ছোটোবেলায় কিছু অঙ্ক পারতে, কিন্তু অঙ্ক টিচারটা মারাত্মক রাগী, কথায় কথায় মারধর দিত, উল্টো পাল্টা কথা বলতো, তারপরে দেখা যাচ্ছে যে কিছুদিন তুমি ভয়ে ভয়ে চেষ্টা করেছো অঙ্ক করার, তারপরে একটা সময় বুঝে নিয়েছো দূর আমার দ্বারা অঙ্ক হবে না, আর টিচারটাকে দেখলেই তোমার গায়ে জ্বর আসতো, এবং টিচারের যেদিন পড়া থাকতো সেদিন তুমি ভাবতে যে আবার সেই বুধবার আসলো, এই টিচারের পড়া পড়তে হবে। এটাও উল্টোটা ঘটেছে, ওই টিচারের প্রতি খারাপ লাগাটা সাবজেক্টের প্রতি চলে গেছে, অর্থাৎ টিচারের প্রতি খারাপ লাগা সাবজেক্টের প্রতি কনভার্টেড হয়ে গেছে, তাই জন্য ওই সাবজেক্টটায় তুমি আগে যাও বা বুঝতে, এখন আর বুঝতেই চেষ্টা করবে না। তাহলে এই ঘটনাটা ঘটে হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকে। তো আমি এটাই এক্সাম্পলটা এই কারণে দিলাম, হয়তো ছোটোবেলায় ইংলিশের এই যে পারদর্শিতাটা কিছু কিছু ছেলে মেয়েদের তোমাদের ব্যাচে একটু কম থাকতে পারে। এটার একটাই কারণ যে ওই তোমার ছোটোবেলা থেকে গাইডেন্সটা বা পারভারিশটা ঠিকভাবে হয়নি, অথবা তুমি সঠিকভাবে বুঝতে পারো না, ঠিক আছে? তার জন্য তুমি আজকে বুঝতে পারছো না। তো যাই হোক, এখানে এসছো, আমার তরফ থেকে চেষ্টা করব অবশ্যই আবার বাচ্চাদের মতো করে পড়িয়ে তোমাদেরকে মানুষ করার বা বোঝানোর। নেক্সট বলেছে, আচ্ছা আমি যে কথাটা বললাম সেই কথাটার সঙ্গে কি কারোর জীবনে ঘটেছে যে আগে কোনো সাবজেক্ট পারতে, কিন্তু সেই টিচারকে খারাপ লাগতে বলে পরে আরোই পারোনি, বা উল্টোটাও ঘটেছে কি কারো জীবনে? কোনো কথা নেই, ঘটেছে কি? হ্যাঁ স্যার, ঘটেছে, বা হ্যাঁ স্যার, ঘটেছে। তার মানে ঠিক বললাম, অবশ্যই ঘটে থাকে স্যার, ঠিক একদম। বললাম তাহলে। হ্যাঁ স্যার, একদম ঠিক। এখনো পর্যন্ত আপনি তো সবার মনের কথাগুলোই বলে দেন। আচ্ছা বেশ। আসলে আমি তো আগে মানে কি বলবো যে 9, 10, 11, 12 প্রচুর স্টুডেন্ট পড়াতাম, প্রচুর মানে প্রচুর, 500-600 স্টুডেন্ট পড়াতাম, এবং তখন আমার বয়সটাও কম। আমি তখন নিজেই কলেজে পড়ি, ইংলিশ অনার্স নিয়ে পড়ছি, তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, এই সময়টা আমি সপ্তাহে প্রায় 4 দিন মতো টিউশনি করতাম, অনেক পড়াতাম। তখন 200-300 স্টুডেন্ট ছিল কলেজ লাইফে, পরে যখন এমএ ঠেমে করছে তখন প্রচুর স্টুডেন্ট। তো তখন করতো কি, একটা মেয়ে এসেছিলো অনেক দিন আগে, মানে সেই ইংলিশে ফেল করে আমার কাছে পড়তে এসেছিলো, ক্লাস 8-এ ফেল করেছে। তো আমি 8-এ ফেল করে আবার ইংলিশটাই ফেল করেছে, ওভারঅলে সে পাস করেছে, তো 9-এ ভর্তি হয়েছে। তা কোনো কারণে আমার পড়া দেখে তার ভালো লেগেছে, বা কোনো কারণে হঠাৎ করে তার মধ্যে আমি এমন একটা পরিবর্তন লক্ষ্য করলাম, 9-এর শেষে যখন 10-এ উঠলো তার হায়েস্ট স্কোর ছিল 91, মানে ইংলিশে, এবং সে অথচ সেই মেয়েই ফেল করেছিল 8-এ। তো তখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে তার ওই টিচারের প্রতি যে ভালো লাগাটা সেটা পুরোপুরি কনভার্টেড হয়ে গেছে ইংলিশে, এবং সেই ইংলিশটা কিছু বোঝেই না, মানে ইংলিশই পড়বে সবসময়, এবং পরবর্তীকালে সেই মেয়েটি ইংলিশ অনার্সও পড়েছিল। তো যাই হোক, এই যে ঘটনাগুলো এটা মানুষের জীবনেই ঘটে, সেটা একটা মানে আমি বইয়ে পড়েছিলাম যে ট্রান্সফার অফ লার্নিং কীভাবে ঘটে, সেটা আমাদের জীবনেও অনেক ক্ষেত্রে বাস্তবিকভাবে দেখেছি। তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু তোমরা অনেক ম্যাচিউর স্টুডেন্ট সেই কারণে।
আমাদের নেক্সট যে পয়েন্টটা আসছে দেখো, বলছে এবিলিটি টু প্রেজেন্ট অর রাইট ভিউ ইন কোহেরেন্ট ম্যানার। এটা বলেছে এবিলিটি টু প্রেজেন্ট অ্যান্ড রাইট, অর্থাৎ যদি তুমি ল্যাঙ্গুয়েজটাকে খুব ভালোভাবে শেখো তাহলে তুমি প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে করতে পারবে। এই যে আমি কথা বলছি তোমাদের সঙ্গে বাংলায়, যে সমস্ত শব্দ চয়ন করছি বা বেছে নিচ্ছে, সেই শব্দগুলোর মধ্যে একটা শ্রুতি মধুর ব্যাপার আছে, দেখো তোমার শুনতে ইচ্ছা করছে। কিন্তু আমি যদি খুব উদ্ভট কিছু শব্দ ব্যবহার করতাম বা কিছু কিছু টিচার পড়া থেকে উল্টোপাল্টা শব্দ ব্যবহার করে, তখন কানে লাগে, তখন অনেক স্টুডেন্ট সেটা নিতে পারে না। তার মানে কি, তার মধ্যে ওই প্রেজেন্টেবল ব্যাপারটা অতটা নেই। ব্যাপারটা হচ্ছে তুমি অনেক ভালো খাবার রান্না করতে পারো, কিন্তু পরিবেশনটা ভীষণ পরিমাণে একটা গুরুত্বপূর্ণ। যেটা এমনি নর্মাল যে বাজারে বা হাটে যে যে সমস্ত রেস্টুরেন্ট থাকে, অনেক সময় ভালো খাবার তৈরি করে কিন্তু তাদের প্রেজেন্টেশনটা ভালো না। কিন্তু খুব নামি রেস্টুরেন্টে অনেক টাকা নেয়, তাদের বিষয়টাতে খাবার যাই বা হোক, কিন্তু তাদের যে প্রেজেন্টেশনটা সাজিয়ে দেওয়ার বিষয়টা সেটা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ, ভীষণ পরিমাণে ভালো থাকে, যার জন্য দামও বেশি, ভালো পরিবেশ থাকে খাবার সার্ভ করার। তো ল্যাঙ্গুয়েজটাও সেটাই বলছে যে যদি তোমার ডেভেলপমেন্টটা ভালো ঘটে ল্যাঙ্গুয়েজে, তাহলে তোমার এই যে প্রেজেন্টেশনটা খুব ভালো হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার রাইটিংটাও ভালো হয়ে যাবে। এটা তো সবাই জানো যে যদি তোমার ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট থাকে তাহলে তোমার লেখার ক্ষেত্রে তো তুমি ভালো লিখতে পারবে। সাধারণত যারা সাহিত্য ভালোবাসে, বাংলা ইংলিশ খুব বেশি পরিমাণে পড়াশুনো করে, তাদের লেখার হাত ভালো থাকে বা তারা অনেক শব্দ চয়ন করতে পারে, লিখতে পারে। পরের পয়েন্ট বলছি এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য সায়েন্টিফিক অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। সায়েন্টিফিক অ্যাসপেক্ট হচ্ছে গিয়ে পেডাগজি, অর্থাৎ কোনো একটা ল্যাঙ্গুয়েজের গঠন। পেডাগজি কাকে বলে? পেডাগজি হচ্ছে গিয়ে সায়েন্স অফ টিচিং, কিন্তু মানে পড়ানোর যে বিজ্ঞান। তো এই পড়ানোর বিজ্ঞানের সঙ্গে এটার রিলেশন কি আছে? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু একটা সায়েন্স রয়েছে, সেটা হচ্ছে গ্রামার। তাহলে এই গ্রামারের যে রুলস, যে নিয়ম নীতি, যেটা অনুসারে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হচ্ছে বা ল্যাঙ্গুয়েজটার স্ট্রাকচার গঠিত হচ্ছে, সেটা খুব ভালো তুমি বুঝতে পারবে যদি তুমি ল্যাঙ্গুয়েজটার সম্পর্কে জ্ঞান তোমার থাকে। আর ডেভেলপমেন্ট অফ ক্রিয়েটিভ স্কিল, এটাও খুব ভালো। ক্রিয়েটিভ স্কিল মানে হচ্ছে নিজের থেকে কিছু তৈরি করা বা নিজে করা। এইটা ডেভেলপমেন্ট ঘটবে কখনই ঘটবে যখন তুমি বেশি পরিমাণে পড়াশুনো করবে। দেখবে যারা লেখালেখি করে, কবিতা লেখে, গল্প লেখে বা পেপারে আর্টিকেল লেখে, তাদের কিন্তু ভগবান সে কানে কানে বলে দিয়ে যায় না যে এইটার পরে এটা লিখবি। তাদের মাথায় অনেক কিছু আসে। কোথা থেকে আসে? বেসিক্যালি সেটা অন্য কোনো পড়া সে পড়েছে, সেটার থেকে একটা ধারণা তার জন্মায়। যারা রবীন্দ্রনাথের গান জানো তারা জানো যে রবীন্দ্রনাথের বহু গান যেটা পাশ্চাত্যের ইংরেজি ভাষার গানের অনুকরণে তৈরি করা হয়েছে বা সেগুলোকে অনুকরণ করেই করা হয়েছে। তো তিনি সেই সুরটাকে নিয়েছিলেন, পরের কথাগুলো নিজের মতো করে লিখেছেন। প্রচুর গান রয়েছে, যে কোনো কবি সাহিত্যিকের গান তো সেটাই দেখতে পাবে। আবার বাংলা সিনেমাকে দেখতে যাও না, যেটা বেশিরভাগই সাউথের নকল হয়ে থাকে, সেটাকে বলা হয় নকল, পুরোপুরি কপি, ওটা থেকে পুরোপুরি টোকাটুকি করা। আর রবীন্দ্রনাথ বলো বা যারা সাহিত্যিক যারা করেছে, তারা স্বীকরণ করেছে, ওখান থেকে ধারণা নিয়েছে বা সেই সুরটা তার ভালো লেগেছে, সেই সুরটাকে তার মেমোরিতে নিয়ে নতুন কিছু লিখেছে, সেটা অন্য বিষয়। তাহলে যখন তুমি কিছু ক্রিয়েটিভ করতে যাবে, তখন যদি তুমি অনেক বইপত্র পড়াশুনো করো, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি অনেক পরিমাণে বেড়ে যাবে। নেক্সট পয়েন্ট বলছে যে ডেভেলপমেন্ট অফ আ লার্নার্স সেন্সিভিটি টুয়ার্ডস ন্যাশনাল ইস্যু, কালচারাল হেরিটেজ অ্যান্ড কন্টেম্পোরারি লাইফ। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে যদি তোমার ভাষার সম্পর্কে ভালো নলেজ থাকে, তাহলে তুমি তোমার দেশের বা জাতির বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে বুঝতে পারবে, তাদের যে কালচার, তাদের সংস্কৃতি সম্পর্কে বুঝতে পারবে এবং তার কন্টেম্পোরারি লাইফ, বর্তমানে যে ধারাবাহিক জীবন, সেই সম্পর্কে তুমি বুঝতে পারবে। তার মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ঘটেছে মানেই তুমি শিক্ষিত হয়েছো, তুমি ন্যায় অন্যায় বুঝতে পারবে, তোমার জাতির কোন জায়গায় খারাপ আছে কোন জায়গায় ভালো সেটা বুঝতে পারবে, আওয়াজ তুলতে পারবে। তার জন্য যে কোনো শাসক দল কখনো চায় না যে জাতি বা মানুষ খুব শিক্ষিত হোক। শিক্ষিত হলেই অনেক প্রশ্ন করবে তারা, আর সেই প্রশ্নের উত্তর বেশিরভাগ শাসক দলের কাছে যুগ যুগ ধরেই থাকতো না। তার জন্য তারা শিক্ষিত মানুষজনকে পছন্দ করে না। শিক্ষিত মানুষজনকে সবার আগে মৃত্যুদণ্ড দিয়ে দিত, শাস্তি দিয়ে দিত। আর বর্তমান যুগে কি করবে? মৃত্যুদণ্ড দেবে না, শাস্তি দেবে না, কিন্তু চাকরি দেবে না। তাহলেই শিক্ষিত মানুষজন চুপ হয়ে যাবে। এমনি বুঝতে পেরেছো কিনা বলো?
বোঝা গেল? আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন আছে? আচ্ছা, চলো নেক্সট। এবার বলছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যাজ এ টিচার হিসাবে, মানে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বলেছে যে ভাষার যে শেখাবে, তুমি কোনো স্টুডেন্টকে যে ভাষা শেখাচ্ছ, কি কি নীতি তোমার মাথার মধ্যে থাকবে কোনো একটি ছাত্র বা ছাত্রীকে ভাষা শেখানোর ক্ষেত্রে। কেন নীতিগুলো মাথার মধ্যে থাকবে? কারণ এই নীতিগুলো অবলম্বন করলেই কোনো একটি শিশু মনস্তাত্ত্বিক যে নিয়ম নীতি রয়েছে সেই অনুসারেই এই নীতিগুলো তৈরি হয়েছে। তাহলে সেই শিশু নিজের থেকেই সেই ভাষাটা শেখার চেষ্টা করবে। এখানে কিন্তু কোনো ধরনের মার ধর ফোর্স জোরপূর্বক তাকে শেখানো, এটা শেখ নালে খুন্তি গরম করে নিয়ে আসছি, এই বিষয়গুলো নেই। বা বেতের বাড়ি দিয়ে শেখানো বা খুব বকাঝকা করা, সেটা কিন্তু না। এখানে শিশু শিখবে তার নিজের স্বইচ্ছায়, নিজের ইন্টারেস্টে, এবং নিজে চাইছে শিখতে তাই শিখবে। সেই নীতিগুলোই এখানে তুলে ধরা হয়েছে, এবং অ্যাজ এ টিচার হিসেবে, মানে হবু শিক্ষক হিসেবে তোমাদের এটা জানতে হবে। নাম্বার 1 বলেছে যে থিওরি অফ মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট। সর্বপ্রথম হচ্ছে গিয়ে মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট থিওরি, অর্থাৎ কোনো ছাত্রছাত্রীর মধ্যে যদি তুমি মোটিভেট করতে পারো তাকে সেই ভাষা শেখার ক্ষেত্রে বা সেই ল্যাঙ্গুয়েজটা শেখার ক্ষেত্রে, এবং যদি তার মধ্যে ইন্টারেস্ট গ্রো করতে পারো, তাহলে সে নিজে থেকেই শিখবে, তোমাকে আর কোনো রকমের চাপ প্রয়োগ করতে হবে না। মোটিভেশন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, পার্টিকুলারলি ইন ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই ইংরেজিটাকে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারা সবসময় একটু বোঝা বা কঠিন ভাবে। এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে যদি তুমি ইন্টারেস্ট জাগাতে পারো, তাহলে কী হবে, সে অবভিয়াসলি এই ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখবে। English resource and textbook should be selected according to the interest and aptitude of aptitude of students, and the teacher can arouse people's interest in number of ways, and language learning can be made interestingly বলেছে যে ভাষা শিক্ষার ক্ষেত্রে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে সিলেবাস থেকে শুরু করে ভাষা চয়ন এবং যে টেক্সটগুলো সিলেক্ট করা হবে, এই প্রত্যেকটা টেক্সটই হবে ভীষণ ইন্টারেস্ট, তার মধ্যে গ্রো করবে, মানে পড়তে ভালো লাগবে। যেমন ধরো যদি সিলেবাসটা ভালো হয়, যেমন ধরো আগেকার সময় যদি আমি সিলেবাস ধরি, মানে আমরা যখন পড়াশুনো করেছিলাম তখন ক্লাস 5-এ প্রথম গল্পটাই ছিল বিদ্যাসাগরের মাইল স্টোন দেখে তার যে সংখ্যা শেখা, সেটা। তাহলে এই জাতীয় অনেক টেক্সট থাকতো এবং অনেক টেক্সট পড়তে ভালো লাগতো। আমরা তো আমাদের সময় বই পেলে মানে একদিনে 3-4টা করে গল্প পড়ে ফেলতাম, বেসিক্যালি ওই বাংলা বা ইংলিশের গল্প পড়ে ফেলতাম, কারণ গল্পগুলো খুব ভালো লাগতো পড়তে। বুঝতে পারতাম না অনেক কিছু, কিন্তু ভালো লাগতো যে নতুন নতুন কিছু পড়ে ফেলি। তার মানে কি, ওই গল্পগুলোর মধ্যে আমি ইন্টারেস্ট পাচ্ছিলাম, তার জন্য পড়ে ফেলেছি। কিন্তু এখন যদি সিলেবাসটাই উৎপটাং হয়, যেখানে কোনো রকমের ইন্টারেস্ট নেই, ভালো লাগে না পড়তে, তাহলে তো আর তোমার মানে স্টুডেন্টকে তুমি পড়িয়েও শান্তি পাবে না, এবং স্টুডেন্টও পড়তে ভালো লাগবে না তার। তাহলে প্রথম যে শর্তটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্টকে মোটিভেট করতে হবে এবং ইন্টারেস্ট গ্রো করতে হবে। নাম্বার 2 বলছে থিওরি অফ ইমিটেশন। ইমিটেশন মানে নকল করা। এখানে সর্বদাই ছাত্রছাত্রীরা টিচারকে নকল করে সবসময় শেখে, সে যে কোনো কিছুই। এই ইমিটেশনটা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। আজকে আমি যে পড়াচ্ছি বা আমার যে পড়ানোর স্টাইল বা আমার যে পড়ানোর ধরন, সেটা তোমরা প্রত্যেক মুহূর্তেই নকল করছো। ভবিষ্যতে তোমরা যখন কাউকে পড়াবে, এর কিছুটা না কিছুটা গুণাবলী তোমার মধ্যে থাকবেই। হয়তো আমার থেকেও ভালো তুমি পড়াতে পারো, আমার থেকে বেটার টিচার তুমি হতেই পারো, কিন্তু আমার কিছু গুণাবলী তোমার মধ্যে থাকবে, এবং তারপরে নিজস্ব ক্রিয়েটিভিটি বা নিজস্বতা তোমার মধ্যে থাকবে, এবং সব মিলিয়ে তুমি একজন ফেমাস বা ভালো টিচার হতে পারবে তখনই যখন তুমি কিছু আমার থেকে ইমিটেট করবে, আমার থেকে কিছু নকল করবে তখন। অ্যাকর্ডিং টু মেনি সাইকিয়াট্রিস্ট, দ্য চাইল্ড লার্নড ল্যাঙ্গুয়েজ থ্রু ইমিটেশন। এটা আগের দিন আমরা পড়েছিলাম যে ইমিটেশনের মাধ্যমেই মানে কোনো একটি শিশু শেখে ছোটোবেলা থেকে। গুড স্পিচ ইজ দ্য রেজাল্ট অফ ইমিটেটিং গুড প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ভোকাবুলারি। ভালো পরিমাণে প্রোনাউন্সিয়েশন যদি তুমি শিখতে পারো, উচ্চারণ বিধি যদি জানতে পারো, ভোকাবুলারি যদি তোমার ভালো থাকে, অবশ্যই তুমি কি করতে পারো, ভালোভাবে কথা বলতে পারবে। ইমিটেশন ফলোড বাই দ্য ইন্টেন্সিভ প্র্যাকটিস হেল্প দ্য মাস্টারি অফ ল্যাঙ্গুয়েজ
সিস্টেম। তোমার এই ইমিটেশন মানে নকল করার যে ক্ষমতা বা দক্ষতা, এটা তখনই সব থেকে ভালো তৈরি হবে যখন তুমি অনেক পরিমাণে প্র্যাকটিস করবে এবং কোনো কোনো বিষয়কে বারবার বারবার কী করবে, ইমিটেট করবে, অর্থাৎ তুমি সেটাকে নকল করার চেষ্টা করবে। এবং এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেক মেয়েদের বা অনেক ছেলেদের দেখেছি যে জীবনে কোনোদিন নাচ শেখেনি, কিন্তু কোনো ইউটিউব দেখে কোনো একটা নাচকে থেকে পুরো হুবহু কপি করে নিয়েছে। কেউ গান শেখেইনি জীবনে, কিন্তু গান খুব ভালো পারে, প্রত্যেকটাই সে নকল করেছে। অর্থাৎ ইমিটেশন খুব গুরুত্বপূর্ণ মানুষের ক্ষেত্রে। নাম্বার 3 বলছে থিওরি অফ হ্যাবিট ফরমেশন। হ্যাবিট ফরমেশন মানে অভ্যাস, পড়ার অভ্যাস। পড়ার অভ্যাস যার বেশি থাকবে, যে পড়তে ভালোবাসে, সে খারাপ মানুষ হতে পারে না। মানে পড়তে ভালোবাসলে কি হয়, তার মধ্যে এমন একটা গুণাবলী তৈরি হয় যে চট করে মানুষের খারাপ করতে পারবে না। তো পড়তে যারা ভালোবাসে তারা চট করে খারাপ হতে আমি দেখিনি। এখন যদি কেউ খুন করার ফর্মুলার বই পড়ে সেটার বিষয় আলাদা, কেউ যদি এখন চুরি করার থিওরি পড়ে সে তো চোরই হবে, কিন্তু সেগুলো সম্পর্কে আমি জানি না। কিন্তু যদি ভালো বই পড়াশোনা করে যেগুলোতে আমরা শিখতে পারি, তাহলে সে সবসময় তার এই যে হ্যাবিটটা তাকে একটা ভালো মানুষে কনভার্ট করবে। এবং তোমরা একটা প্রশ্ন তোমাদের মধ্যে এসছে কিনা আমি জানি না, যে আমরা যত টেক্সট পড়েছি বা যত 5 to 6, 5, 7 যত ক্লাস অবধি পড়েছি, যত গল্প কবিতা পড়েছি, সব কিছুর মধ্যে একটা পজিটিভ বিষয় তোমরা খুঁজে পাবে। কোনো গল্প বা কবিতার মধ্যে কোনো নেগেটিভ বিষয়, খুব খারাপ যে সমাজের যে খারাপ দিকগুলো, এটা কিন্তু দেখানো হয় না। এটা দেখানো হলে আরও খারাপই হবে সমাজ। তার জন্য দেখবে সমস্ত গল্প কবিতা যে সমস্তগুলো সিলেবাসের মধ্যে সিলেক্ট করা হয়, প্রত্যেকটাই খুব ভালো, মানে ভালোর বিভিন্ন দিককে তুলে ধরা হয়, খারাপ দিকটাকে আমরা তুলে ধরতে চাই না। তো তার জন্য একটা ঘটনাও ঘটে। কীরকম ঘটনা ঘটে, একটা বাস্তব এক্সাম্পল দিই। কীরকম ঘটনা ঘটে, আমরা সবসময় ছাত্রছাত্রীদেরকে বোঝাই বা আমাদেরকে বোঝানো হয়েছিল যে ভালো করে পড়াশুনো করো, তারা জীবনে দাঁড়াতে পারবে, চাকরি পাবে এবং তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে, তোমার অনেক নাম হবে। ভালো করে পড়াশুনো করো, তুমি ভালো মানুষ হবে। এবং তুমি ভালো করেই সব কিছু করেছো, কিন্তু দেখা যাচ্ছে যে ভালো করার পরে তোমার কিছু হয়নি, অথচ যে খারাপ করে পড়াশুনো করেছে সে তোমার আগে মিউনিসিপ্যালিটিতে চাকরি পেয়ে গেছে। তখন ব্যাপারটা হচ্ছে সমাজে যে খারাপ দিকটা দেখানো হয়নি, ফলে যে ভালোই করে গেছে সারা জীবন, সে অনেক কঠোর পরিশ্রমও করেছে, অথচ সমাজ থেকে সে কিছু পেলও না। এবং তার মধ্যে তখন জন্মাবে, তখন তো সে হতাশ হয়ে পড়ে। তখন সে ভাবে যে কী হবে, পড়াশোনা করে কিছুই তো লাভ নেই, যে খারাপ ছিল বরঞ্চ সে আমার থেকে অনেক উঁচু জায়গায় চলে গেছে। ফলে দেখা যাচ্ছে যে সমাজের সব ভালো দিকটা দেখাতে গেতেই তখন তুমি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হবে একটা সময় পর, যখন তুমি বাস্তব বের মাটিতে এসে পড়বে, বাস্তব জগতে এসে পড়বে। তো আমাদের যে সিলেবাস সেখানে কিন্তু সবসময় ভালো দিকগুলোই দেখানো হয়, এবং তুমি সেটা পড়াশোনা করলে তোমার মধ্যে ভালো হ্যাবিটগুলোই তৈরি হবে। পরের পয়েন্ট বলেছে যে থিওরি অফ হ্যাবিট ফরমেশন, আগেই বললাম হ্যাবিটটা ভালো হবে। কি হয়, ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাকর্ডিং টু পালমার ইজ এসেন্সিয়াল টু হ্যাবিট ফর্মিং প্রসেস অ্যান্ড প্রসেস ডিউরিং হুইচ উই অ্যাকোয়ার নিউ হ্যাবিটস। আমরা হ্যাবিট নতুনভাবে তৈরি করতে পারি, পালমার বলে একজন সাইকিয়াট্রিস্ট তিনি বলেছিলেন, তখনই যখন আমরা কী করবো, একটা প্রসেসের মধ্যে যাব। নতুন হ্যাবিট তৈরি করার জন্য আমাদের বারবার সেটাকে প্র্যাকটিসের মধ্যে থেকে যেতে হবে। Teacher can make language pattern as habits through intensive pattern practice in variety of situation. In language learning, habit of speech, listening, reading, writing, correct pronunciation should be formed. যত বেশি পরিমাণে একটি টিচার কোনো স্টুডেন্টকে প্র্যাকটিস করাবে লিসনিং, স্পিকিং, প্রোনাউন্সিয়েশন, তত ভালো পরিমাণে একটা হ্যাবিট তৈরি হবে এবং সেই ছাত্র বা ছাত্রীটি তত ভালোভাবে শিখতে পারবে। একদম ঠিকই বলেছে। তুমি যদি কোনো ছাত্র বা ছাত্রীর সামনে ভালো করে প্রোনাউন্সিয়েশন করো, সে ভালো শিখবে। যদি তুমি ভুলভাল প্রোনাউন্সিয়েশন করো, তাহলে সেই ছাত্রছাত্রী ভুলভালই শিখবে। এবং যত বেশি পরিমাণে তুমি প্র্যাকটিস করাবে তত সে ভালোভাবে শিখবে। ঠিক এই কারণবশতই তোমরা যে লেভেলের টিচার হতে চলেছ, সেখানে দেখবে যে প্রাইমারি স্কুলে প্রতিদিনই ক্লাসে গিয়ে ABCD লেখো, ছোট হাতের ABCD লেখো, এই সমস্ত হবে। এবার এটা অনেক সময় অনেক ফাঁকিবাজ টিচার, তারা এটাকে দিয়ে আর কোনো কাজ করে না, তাই কিন্তু বারবার প্র্যাকটিস করানো হয়। কেন? এই কারণেই করানো হয় যাতে বারবার প্র্যাকটিস করলে ছাত্র বা ছাত্রীটা ওই প্র্যাকটিসের মধ্যে চলে আসে, সে আর কখনো ভোলে না। নেক্সট বলেছে থিওরি অফ
এক্সারসাইজ এবং প্র্যাকটিস অ্যান্ড ড্রিলিং, এটা খুব ভালো অনুশীলনী, মানে প্র্যাকটিসের মাধ্যমে কোনো ছাত্র বা ছাত্রীকে আরও ভালো করে শেখানো। এটা তো একদমই ঠিক, তোমাদের ক্ষেত্রেও তাই। তোমরা যে টেট পরীক্ষা দিতে চলেছো সেখানেও প্র্যাকটিসের মাধ্যমে রপ্ত করতে হবে। অ্যাকর্ডিং টু B.F. Skinner, psychological experiment have proved that the practice and drilling play important part in language teaching, and teachers should make sure that repetitions of the things at proper interval should be done. বারবার প্র্যাকটিস করাতে হবে। এখানে একটা ছোট্ট কথা বলে দিয়েছে, দেখো ইন্টারভ্যাল কথাটা বলেছে। ইন্টারভ্যাল মানে একটা নির্দিষ্ট সময়ের গ্যাপ দিয়ে দিয়ে প্র্যাকটিস করাতে হবে। তুমি যদি কোনো মানুষকে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করিয়ে যাও সারা দিন রাত, সে বিরক্ত হবে, সে আরও ভুলে যাবে। এটা মনে রাখতে হবে যে সমস্ত কিছুরই খারাপ ভালো দিক আছে। তুমি প্র্যাকটিস করো, তুমি প্র্যাকটিস করে কি করো, তুমি শেখো, কিন্তু যদি সেই প্র্যাকটিসটা ওভার হয়ে যায় তখন তোমার মধ্যে একটা ক্লান্তি চলে আসবে, তোমার শক্তি অপচয় ঘটবে এবং তুমি ওটা উল্টে ওটা শিখতে পারবে না। তুমি কী হবে, তুমি ভুলে যাবে। তো একটা নির্দিষ্ট ইন্টারভাল, মানে একদিন পর পর আমি প্র্যাকটিস করছি, একদিন পর পর বলতে আজকে এই টপিকটা পড়ছি, কালকে অন্য টপিকটা পড়ছি, এরকমভাবে যদি ইন্টারভাল দিয়ে দিয়ে করো তাহলে তোমার ওটা আরও বেশি পরিমাণে দীর্ঘস্থায়ীভাবে মনে থাকবে। এর কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো প্রকার প্রশ্ন আছে? যদি করো। না, ঠিক আছে স্যার। বুঝতে পারছো সবাই? বাকিদের কোনো প্রশ্ন থাকে? ইয়েস স্যার। ঠিক আছে স্যার। সবই তো ঠিক আছে, প্রশ্ন করলে তো ভালো লাগে। কোনো প্রশ্ন তো পাচ্ছি না তোমাদের মধ্যে। বুঝতে পারছো তো সেটা বলো। আচ্ছা, বুঝতে পারছি। আমি আগের দিনও বলেছি, আবারও বলছি, এই পেডাগগির যে সেশনটা রয়েছে এটা পুরোটাই আন্ডারস্ট্যান্ডিং, বোঝার। এখানে কোনো রকমের মুখস্থ করে কোনো লাভ হবে না, এবং বুঝতে পারলে তবেই তুমি সমস্ত প্রশ্নের উত্তর মানে পারবে। কারণ প্রশ্নগুলো তো ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, প্রশ্ন তো সরাসরি প্রশ্ন তো আসে না, এটা তো তোমরাও জানো, আমিও জানি। আমরা তাহলে পরের পয়েন্টে যাচ্ছি। দেখো কি বলেছে, থিওরি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এইটা একটু খুব গুরুত্বপূর্ণ। এখানে এই মুহূর্তেও প্রায় 41 জন ছেলে মেয়ে রয়েছে, এখানে প্রত্যেকে কিন্তু আলাদা। এই যে আমি পড়াচ্ছি, প্রত্যেকে যে সমানভাবে আমার পড়াটাকে নিতে পারছো বা বুঝতে পারছো, এটা কখনোই না। কেউ কেউ অনেক বুঝতে পারছো, কেউ কেউ কিছুই বুঝতে পারছো না, কেউ কেউ অল্প বুঝতে পারছো। কারণ তোমাদের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিজম আছে, প্রত্যেকে এখানে ব্যক্তির সত্তা আলাদা, তাই জন্যই আলাদা। প্রত্যেকের জিন আলাদা, প্রত্যেকের বাবা মা আলাদা, প্রত্যেকের পরিবেশ আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা পরিবেশে মানুষ হয়েছো, প্রত্যেকে ইংরেজিটা আলাদা আলাদাভাবে শিখেছো, কেউ এখানে সমান নও। তার জন্য সবার বোঝার ক্যাপাসিটি এখানে এক কোনো দিন নয়, সবাই এখানে আলাদা। তাহলে যে ইন্ডিভিজুয়াল থিওরি, যে এভরি চাইল্ড ইজ ইউনিক অ্যান্ড ডিফারেন্ট ফ্রম আদার, প্রত্যেকটা শিশু একে অপরের থেকে ভিন্ন। ইন ল্যাঙ্গুয়েজ টিচিং উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট learners possess different ability and personalities and belong to different background, so stimulus need to every learners will be different. এই জন্য তোমাকে মনে রাখতে হবে কাউকে কিছু শেখানোর সময়, যেখানে যেহেতু প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের পরিবেশ আলাদা, তাদের শিক্ষাগত যে মানদণ্ড আলাদা, তাদের আইকিউ আলাদা, তাদের জিন আলাদা, তাদের পরিবেশ আলাদা, সব কিছু আলাদা, তার জন্য তার শেখার ক্যাপাসিটিও আলাদা। কোনো একটি শিশু যেভাবে শেখে অন্য শিশু যে সেম প্রসেসে শিখবে, এই ধারণাটা অ্যাজ এ টিচার হিসাবে তোমাকে পরিত্যাগ করতে হবে। কেন করতে হবে? তোমরা যখন ছোটোবেলায় পড়েছো তখন তোমাদের টিচাররা ট্রেন্ড ছিল না। তারা কি করতো? তারা ধরো তোমার বন্ধু ভালো পারছে, তুমি পারছো না, তোমাকে চটথাপ্পড় দিয়ে দিল, ও পারছে তুই কেন পারছিস না, বা তোমার বাবা মা অনেক সময় বলেছে তোর দ্বারা হবে না, ও কী করে পারলো, তুই কেন পিছিয়ে আছিস, এই যে বিষয়গুলো তারা কম্পেয়ার করে ফেলতো, কারণ সবাই চায় তার ছেলে মেয়ে বেস্ট হবে। তো সেই জায়গা থেকে এই ধারণার থেকে কি হচ্ছে যে একটা ভুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে শিশুরা প্রত্যেকে আলাদা হয়। তাহলে টিচিং হ্যাজ টু বি ডান কিপিং ইন মাইন্ড দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যান্ড প্রবলেম অ্যারাইজিং আউট অফ ইট। সবসময় অ্যাজ এ টিচার হিসাবে তোমাকে এইটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, তাই শেখার যে ধরন সেটাও আলাদা,
তাই আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকে মাথায় রেখে ছাত্রছাত্রীদের ল্যাঙ্গুয়েজটাকে শেখাবো, এটাই বলতে চাইছি এই পয়েন্টে। থিওরি অফ ইউজিং মাদার টাং, মাতৃভাষার ব্যবহার। এটা কেন বলেছে? এটা হচ্ছে ইংরেজি শেখার ক্ষেত্রে মাতৃভাষার ব্যবহার কিভাবে করবে বা কতটা করা উচিত সেটা এখানে বলেছে। কি বলেছে? মাদার টাং শুড বি স্প্রিংলি ইন জুডিশিয়ালি, বলেছে যে judiciously used while teaching language. Of course, at early stage, some explanations have to be given in people's mother tongue, but a later stage, input from the targeted language is a simple, graded manner can be helped in minimized influence of mother tongue. এটার বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি, এখানে একটা লাল করে লেখা আছে, এটা দিয়ে প্রশ্ন আসে তার জন্য লাল করে দেওয়া আছে। এখানে বলেছে যে প্রাথমিক পর্যায়ে যখন তুমি ইংরেজি ভাষা কাউকে শেখাতে যাচ্ছ, কোনো ছাত্র বা ছাত্রীকে, তখন তুমি মাদার টাং ইউজ করেই তাকে শেখাবে, মাতৃভাষার ব্যবহার করে শেখাবে। কিন্তু যত সময় অতিবাহিত হবে, যত উঁচু ক্লাসে সে উঠবে বা যত সে শিখবে, তত তুমি মিনিমাইজড দ্য ইনফ্লুয়েন্স অফ মাদার টাং, তত মাতৃভাষার ব্যবহার কমিয়ে নিয়ে আসবে। আর একটা পরে আর তুমি মাতৃভাষার ব্যবহার করবেই না, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি ভাষাতেই ব্যবহার করবে। তার মানে যদি প্রাথমিক পর্যায়ে ধরি যে মাদার টাং ক্যান বি ইউজড বাট ইন এ রেস্ট্রিক্টেড ম্যানার, মানে তুমি কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে তুমি মাতৃভাষার হেল্প নিতে পারো বা মাতৃভাষা ব্যবহার করতে পারো, কিন্তু তোমাকে কি করতে হবে? মিনিমাইজ দ্য ইনফ্লুয়েন্স অফ মাদার টাং। যত সময় এগোবে তত তুমি রেস্ট্রিক্টেড হয়ে যাবে সেই ল্যাঙ্গুয়েজটা শেখানোর, মানে মাতৃভাষা ব্যবহারের ক্ষেত্রে। আর একটা সময় তুমি আর ব্যবহার করবে না। এমনি বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে? শিল্পা বৈদ্য শুনতে পাচ্ছ? শিল্পা, কারো কোনো অসুবিধা থাকলে বলো। কারো কোনো প্রশ্ন নেই? রাহুল দেব বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। সর্বাণী বোঝা যাচ্ছে? কৌশিক, তৃষা, স্যার শুভদীপ, স্যার বুঝতে পারছি। বেশ। এইবার আমাদের পরের পয়েন্ট কি বলতে দেখো, বলেছে কো-রিলেটেড উইথ লাইফ। এটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু শেখানোর ক্ষেত্রে কো-রিলেটেড উইথ লাইফ, মানে জীবনের সঙ্গে বাস্তব এক্সাম্পল তোমাকে দিতে হবে বা বাস্তবিক একটা মিল তোমাকে খুঁজে বের করতে হবে। এবং এটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। ধরো তুমি একটি কোনো টপিক পড়াচ্ছ ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে, ক্লাস 4-এ বা 3-তে বা 4-এই ধরো পড়াচ্ছ, এই যে সবার আমি ছাত্র সুনীলবল বসু এই কবিতাটা পড়াচ্ছ। তাহলে সবার প্রথমে তোমাকে কিন্তু দুম করে সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল এরকম কিন্তু করলে চলবে না। তোমাকে একটা কো-রিলেটিভ একটা রিলেশন তৈরি করতে হবে এবং একটা পড়ানোর পরিবেশ তৈরি করতে হবে। যে তুমি আজকে কিভাবে এসছো বলো তো? সাইকেলে এসছো, তোমার বাবা দিয়ে গেছে, সে বললো যে আমি হেঁটে এসেছি। আজকে আসার সময় আকাশের দিকে তাকিয়েছো, আকাশটা আজকে কি পরিষ্কার না মেঘাচ্ছন্ন না কীরকম দেখতে বলো তো? সে উত্তর দেবে। তারপরে তুমি আস্তে আস্তে চারপাশের যে পরিবেশ সম্পর্কে বললে, তাকে মানসিকভাবে প্রস্তুত করে ফেলে, তখন বললে আজকে আমরা একটা সুন্দর ছড়া পড়বো বা কবিতা জানবো, একটা ছড়া জানবো যেখানে আমাদের আকাশ, বাতাস, পাহাড় সবাই আমাদেরকে শিক্ষা দেবে, আর সবার কাছ থেকে আমরা কিছু কিছু শিক্ষা গ্রহণ করতে পারি বা জানতে পারি। তাহলে তোমরা কি শুনতে সবাই প্রস্তুত? সবাইকে শুনতে চাও আমাদের আকাশ কিভাবে শিক্ষা দিল, পাহাড় কিভাবে শিক্ষা দেয়, মাঠ, খোলা মাঠ কিভাবে শিক্ষা দেয়? তোমরা কি সবাই জানতে চাও? তো ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবেই বলবে হ্যাঁ জানতে চাই। তাহলে তুমি একসঙ্গে দুটো কাজ করলে। কি করলে বলো তো? কে বলবে বলো? একটা যে পড়ার পরিবেশ তৈরি করেছো, এটা তো আমি বলেই দিলাম। আর একটা কাজ করেছো এর মধ্যে, কি বলো তো? কে বলবে বলো? বাচ্চার নতুন নতুন জিনিস সম্বন্ধে জানতে পারবে। সে তো পারবে, Interest. ও তো স্বীকার করেছে পারবে, কিন্তু তুমি
ওদের অজান্তেই আজকে যে আমি পড়াচ্ছি, এই যে এখানে কতগুলো পয়েন্ট পড়ালাম, তো এই পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট আমি ওদেরকে মানে এর মধ্যে ইউজ করেছি, অজান্তেই ইউজ করেছি। কোনটা বলো তো? বাচ্চাদের মধ্যে স্যার Motivation. মনোযোগ বাড়ানো স্যার। বাহ বাহ, এই ফার্স্ট পয়েন্টে ইউজ করেছি। একটা হচ্ছে ওদের ওই পরিবেশটা তৈরির সঙ্গে সঙ্গে মোটিভেট করে দিয়েছি আর ইন্টারেস্ট গ্রো করে দিয়েছি। যখনই ও বলছে যে আমি আকাশ দেখেছি, তুমি বলছো যে আজকে আকাশ আমাদের কিন্তু অনেক শিক্ষা দেয়, তুমি কি জানবে আজকে কি কি শিক্ষা দেয়, সঙ্গে সঙ্গে ওর মধ্যে ইন্টারেস্ট কিন্তু গ্রো করলো। তাহলে মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট একই সঙ্গে কাজ করে ফেলেছে। এবার তুমি পড়াও, তুমি যদি একটু খারাপও পড়াও তাও ওর কাছে ভালো লাগবে। কেন? তুমি অলরেডি সেই পড়ানোর মতো একটা পরিবেশ তৈরি করে ফেলেছো এবং ওর মধ্যে ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন তৈরি করছো। এখানেই তো টিচারের একটা কৃতিত্ব। টিচার তো হলেই হবে না, টিচিং তো একটা ক্রিয়েটিভ প্রফেশন, এবং টিচিং প্রফেশন এমন একটা প্রফেশন, তুমি যদি খুব ফাঁকিবাজ টিচার হও তোমাকে ধরার মতো ক্ষমতা কারো নেই। অন্য জায়গায় আছে, অন্য দপ্তরে তুমি চাকরি করো, ফাইল আসবে, ফাইলটাকে সঠিকভাবে তোমার যে ডিউটি সেটা কার্যকরী করে পরের বেঞ্চে পরের টেবিলে পাঠাতে হবে, বা সেই ফাইলটাকে রিজেক্ট করতে হবে। এখানে কাজ না করলে ফাইল জমে থাকবে বা ইত্যাদি ইত্যাদি কিছু আছে, কিন্তু টিচিং প্রফেশনে সেটা নেই। টিচিং প্রফেশনে কি ক্লাসে ঢুকবে, তোমার পড়াতে ভালো লাগছে না, এই আজকে লেখ তোরা, অথবা তোরা যা ইচ্ছা কর, তুমি চুপচাপ বেঞ্চে বসে নাক ডেকে বসে থাকো। কে কি করবে এখানে? কারো কিচ্ছু করার নেই। আর যদি তোমার মনে হয় যে তুমি পড়াবি, হাজার খারাপ পরিস্থিতি থাকুক, হাজার খারাপ পরিস্থিতি হোক, স্কুলের পড়ানোর পরিবেশ কম থাকুক, স্কুলের টিচারের সংখ্যা কম থাকুক, তুমি ঠিকই পড়াবে। আমরা এরকম অনেক টিচারকে পেয়েছি, মানে আমি এক টিচারের কাছে পড়তাম, উনি ওই স্কুলটার আপার প্রাইমারি লেভেলের টিচার ছিলেন, কিন্তু উনি সারা জীবন পড়িয়েছেন 11-12। তখন তো এত সব বুঝতাম না যে কে আপার প্রাইমারি টিচার, কে 11-12 টিচার বুঝতাম। আমি ওনার কাছে প্রাইভেটও পড়তাম বাড়িতে, কিন্তু সেই টিচার এত ভালোই পড়াতেন যে যে কোনো পরিস্থিতিতেই হোক উনি পড়াবেনই পড়াবেন। এবং তুমি ভাবলে অবাক হবে যে একটা মানুষ, সে সারা জীবন যে পেমেন্ট পেয়েছে, টাকা পেয়েছে, সেটা পেয়েছে আপার প্রাইমারি যোগ্যতা, কিন্তু সেই মানুষটা সারা জীবন পড়িয়েছে 11-12-এ, যেখানে তার অনার্স বা পিজি লেভেলের স্কেলে মায়না পাওয়ার কথা ছিল। আমি মায়নাতে বাদই দিলাম, তিনি কিন্তু কোনোদিন কোনো অভিযোগও করেননি, বা কখনো এই নিয়ে আমি তাকে কিছু বলতেও শুনিনি। যখন আমরা টিচার হলাম বা যখন তার সঙ্গে কথা, এখন অনেক এজ, কিন্তু সে পড়াবেন বলেই টিচার হয়েছে। তো সেম উপায়ে টিচিং প্রফেশনের ক্ষেত্রে তো তুমি স্বাধীন। তোমার যদি মনে হয় যে আমি পড়াবো, যদি মনে হয় যে আমি পড়াবো না, তোমাকে দিয়ে খুব বেশি কেউ জোর করে পড়াতে পারবে না। আবার বাড়িতে বউয়ের সঙ্গে অশান্তি করে স্কুলে গেছো, স্বাভাবিকভাবেই পড়াবে না। আবার তোমার মন খুব ভালোভাবে পড়াবে, নর্মাল বিষয়। টিচিং প্রফেশনটা অনেকটাই মনের সঙ্গে রিলেটেড। আমার হৃদয় যদি চায়, আমি যদি নিজে ভালো থাকি, তাহলে আমি ভীষণ পরিমাণে ভালো পড়াতে পারবো। আমি যদি ভালো নিজে না থাকি, বা আমি যদি প্রফেশনটাকে ভালো না বাসি, তাহলে আমি ভালো পড়াতে পারবো না। আমি একটা শেষ এক্সাম্পল দেবো তোমাকে। সেটা হচ্ছে, আমার যদি নিজের মনে হয় যে আমি ভালো পড়াবো, তুমি বিশ্বাস করো, আমি বলছি তুমি সব ভুলে যাবে। যখন পড়ানো শুরু করবে তখন তুমি সব ভুলে যাবে যে কি হবে, কোথায় হবে, কি হবে। তা আমি যখন মানে অনেক প্রাইভেট টিউশন করতাম, এই যে বললাম একটু আগে যে 9, 10, 11, 12 পড়াতাম, তো আমার বাড়িতে ছোটোবেলা থেকে আমি মোটামুটি অনেক সময় বাজার হাট করতাম। তো কখনো অনেক দিন ঘটেছে, প্রচুর দিন ঘটেছে যে আমি সকালবেলা কোচিং ছিল যেহেতু, বাজারে ব্যাগটা নিয়েই বেরোতাম। তো আমার টার্গেট ছিল যে 9:30 অবধি পড়িয়ে তারপরে বাজার করে আবার 10:30টার সময় আবার ব্যাচ থাকতো, আমার সারাদিনই প্রায় পড়ানো থাকতো। তা বহুদিন ঘটে যে আমি ভুলে যেতাম কখন কি বাজার, কি 2টোর সময় বাড়িতে গিয়ে তখন মা বলতো যে আজকে তো বাজার করার কথা ছিল, কিছুই নেই। কিন্তু আমার মা এতটাই সাপোর্টিভ এবং এতটাই বুঝতো, সে জানতো যে ভুলে গেছে পড়াতে গিয়ে বা এ আসবে না, তো কোনো একটা ডাল ভাত হলেও হয়ে যেত, না খেয়ে থাকতে হতো না। তো তখন এই এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করলাম যে যখন তুমি কোনো বিষয়ের মধ্যে ঢুকে যাবে, মন থেকে চাইছো পড়াতে, তখন কিন্তু খুব টাকার জন্য পড়াতাম এরকম না, টাকা তেমন পেতাম না, অনেক টাকা তো ছাত্রছাত্রীরা দিতই না, তো তাহলে তো কোটিপতি হয়ে যেতাম। কিন্তু একটা নেশায় পড়াতাম। তখন কি হতো, আমি নিজে ওই রকম এই 12 পাস করে ফার্স্ট ইয়ারে পড়ি,
কিন্তু তখন একটা অ্যাডমিশন টেস্ট হতো 5-এ ভর্তি হতে। তো আমার একটা নাম ছিল, প্রচুর নাম ছিল, যে আমার কাছে পড়লেই অ্যাডমিশনে রামকৃষ্ণ মিশনে বা ভালো ভালো স্কুলে চান্স পাওয়া যায়। তো এরকম প্রচুর স্টুডেন্ট অনেক জায়গা থেকে আসতো, পড়তো। এই যে বিষয়টা, এটার জন্য আমার মনে হতো আমি আরও ভালো পড়াই, আমি আরও ভালো করে ওদের গাইড করি। আমি এই যে নতুন স্কুলে যারা ভর্তি হবে, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে সারদা, এরকম অনেক ভালো ভালো নামি নামি স্কুল আছে আমার আশেপাশে, সেখানে চান্স পাবে আমার স্টুডেন্ট। এবং কোনো এক স্কুল থেকে যদি একটা স্টুডেন্ট চান্স পায়, সেটা আমার স্টুডেন্টই হবে। এই একটা নেশা আমাকে পেয়ে বসেছিল। তো তখন কি হতো, তখন আরও বেশি পরিমাণে পড়াতাম। এবং তোমরা এটাও ভালো করে জানো যে যখন বেশি পরিমাণে পড়ানো হয়, বেশি পরিমাণে গাইড দেওয়া হয়, গার্জিয়ানরা তখন তার কাছেই ছেঁকে আসে স্টুডেন্ট নিয়ে। তো আমার অবস্থাটা একটা সময় সেরকম হয়েছিল, যেটা আজ অবধি পড়ানো ছাড়তে পারলাম না বা করে যাচ্ছি। আমি এটাই এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম যে যদি কোনো বিষয়ের মধ্যে তুমি ঢুকে যাও, তখন তুমি অন্য সব কিছু ভুলে যাবে। তো টিচিং প্রফেশন এরকম একটা প্রফেশন যেখানে তোমাকে ঢুকে যেতে হবে, তা তুমি ভালো টিচার হতে পারবে। আমাদের পরের পয়েন্ট বলেছে যে থিওরি অফ ওরাল অ্যাপ্রোচ। ওরাল অ্যাপ্রোচ মানে স্পিচ মোটিভেশন দ্য লার্নার্স টু লার্ন অ্যান্ড স্পিচ মাস্ট প্রসেস রিডিং অ্যান্ড রাইটিং। Introduction to lessons should begin orally, as learning to speak language in always the shortest way to learn to read and write in. সর্বদাই তুমি যদি কোনো ছাত্রছাত্রীকে মৌখিকভাবে ওরালি স্পিচ মানে বলার সুযোগ দাও এবং বলতে দাও এবং পড়াও, তাহলে সেই ছাত্র বা ছাত্রীর মধ্যে উন্নতি ভালোভাবেই ঘটবে। ঠিক এই কারণেই দেখবে স্কুলে এই যে কবিতা প্রতিযোগিতা বা কোনো ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করতে এনকারেজ করা হয়। কেন? যত সেটা অংশগ্রহণ করবে, যত তারা ওরালি প্র্যাকটিস করবে, তত তারা বেশি পরিমাণে ভালো করে শিখতে পারবে। এবং লাস্ট আমাদের যে আজকের টিচিং ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজের যে প্রিন্সিপাল, সেটা পড়ব। কী বলেছে দেখি। থিওরি অফ সিলেকশন অ্যান্ড গ্রেডিং। Items of learning should be presented according to the order of ease. It should not be too rigid grading, and then should be structure and vocabulary grading. Essential vocabulary and basic structure of language should be taught first. গ্রেডিং কথার মানে হচ্ছে, গ্রেড তো জানোই, গ্র্যাজুয়েশনে তুমি ডিগ্রি পাচ্ছ, গ্রেডিং পাচ্ছ। তুমি যখন কোনো ল্যাঙ্গুয়েজ কাউকে শেখাচ্ছ, ভাষার উন্নতি ঘটাচ্ছ, তখন একটা ছাত্রছাত্রীকে তো অনেক কিছু একসঙ্গে শেখানো সম্ভব নয়। তখন তার লেভেল অনুসারে, সে কোন ক্লাসে পড়ছে, সেই অনুসারে তোমাকে কী করতে হবে, কিছু গ্রেড তৈরি করে নিতে হবে যে আমি কোনটার পর কোনটা শেখাবো। গ্রেড এখানে মানে ধাপ, কোন ধাপে ধাপে আমি এগোতে চাইছি। এই ধাপটা যদি সঠিকভাবে করতে পারো এবং ছাত্রছাত্রী যদি সেই ধাপে ধাপে এগোতে পারে, সে খুব তাড়াতাড়ি সেই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ডেভেলপমেন্ট ঘটাতে পারবে বা শিখে যাবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই। অনেক বইতে কি থাকে, এ ফর অ্যাপেল থাকে, কিন্তু এ ফর এরোপ্লেন থাকে না কেন বলো তো? কে বলবে বলো? স্যার উচ্চারণ করতে যেহেতু যেহেতু ছোট বাচ্চার এরোপ্লেন নিয়ে খুব একটা ধারণা নাও থাকতে পারে, কিন্তু অ্যাপেলটা থাকে। একদিকে তো ঠিকই বলেছো, এটা ঠিকই বলেছো, একদিকে তো ধারণা নাও থাকতে পারে, বা এরোপ্লেন প্রোনাউন্সিয়েশনটা যথেষ্ট কঠিন। এটা একটা গ্রেড তৈরি করা হয়েছে যে প্রথমে আমি প্রথমত তো আমি জানা জিনিস শেখাবো। অ্যাপেল তো প্রত্যেক ঘরেই থাকে। দ্বিতীয় হচ্ছে গিয়ে যে এটা তার লেভেল অনুসারে ইজি, সহজ। তারপরে কিন্তু আমি এ ফর এরোপ্লেনও শেখাবো, কারণ সাধারণত এ দিয়ে 5টা শব্দ, বি দিয়ে 5টা শব্দ, এরকমভাবে আমরা ধাপে ধাপে এগোই। প্রথমেই 5টা শেখাই না, হয়তো প্রথমে 2টো 3টে 4টে 5টা এভাবে শেখাই। তাহলে এই গ্রেডিংটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে এ ফর অ্যাপেল, তারপরে অ্যাপেল দিয়ে একটা ছোট্ট সেন্টেন্স, এরকমভাবে এগোলে ছাত্র বা ছাত্রীর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি ঘটবে। এবার আমরা আগের দিনে যে টপিকটা পড়েছিলাম, এই যে ম্যাক্সিমস ইউজিং অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি শেখার ক্ষেত্রে কি কি নীতি অবলম্বন করা উচিত সেইটা সম্পর্কে জানবো। এবং আগের দিন এটা কিন্তু আমি করিয়েছিলাম, সেটাই আরেকবার একটু রিপিটেড হবে যারা যারা ক্লাস করেনি তাদের জন্য। দেখো কি বলেছে। ম্যাক্সিম হচ্ছে, আগেই বললাম যে নীতি, মানে কিভাবে আমরা ইংলিশটাকে শিখতে পারি বা শেখাতে পারি, বা যে কোনো ল্যাঙ্গুয়েজে শেখাতে পারি। এখানে এই ম্যাক্সিমগুলো কিন্তু কমন, অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য হবে। এক নম্বর হচ্ছে গিয়ে প্রসেস ফ্রম নোন টু আননোন। আগের দিনে বলেছিলাম যে
জানা থেকে অজানার দিকে আমরা যাব। সবসময় যে শব্দগুলো আমরা জানি সেই শব্দগুলো আগে শেখাবো, তারপরে তাকে অজানা শব্দ যেগুলো সে জানে না সেগুলো আমরা তাকে শেখাবো। নেক্সট হচ্ছে টিচ থ্রু সেন্স। সেন্স আগের দিন বললাম যে যত বেশি সেন্স ব্যবহার করবে, ইন্দ্রিয় ব্যবহার করবে, তত ভালোভাবে সে শিখতে পারবে। এই যেমন ধরো আজকে আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এটা যদি আমার সামনে এসে বলতে তখন আরেকটু বোধগম্যতা বাড়তো, এটাই নর্মাল বিষয়। তবে আমাদের এই ক্লাসটা অ্যাজ ইট ইজ অফলাইন ক্লাসের মতোই হচ্ছে এখন যে প্রসেস আমরা পড়াচ্ছি। তাহলে যত বেশি ইন্দ্রিয় তুমি ব্যবহার করবে তত বেশি পরিমাণে তুমি শিখতে পারবে। ঠিক এটা একটা এক্সাম্পল দিই তোমাদের। ধরো এই টপিকটা কোনো ছাত্র বা ছাত্রী এমনি রিডিং পড়ে পড়ে মানে বোঝার চেষ্টা করছে, আর আরেকটি ছাত্র বা ছাত্রী এই গ্রুপেরই সে এখানে কি করছে, একটা হাইলাইটার পেন নিয়ে যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটুখানি আন্ডারলাইন করছে বা হাইলাইট করে করে এগোচ্ছে। তাহলে যে হাইলাইট করছে সে তাড়াতাড়ি শিখতে পারবে। কেন? কারণ সে বেশি সেন্স ব্যবহার করছে, একটাতে স্পর্শ সেটা সে ভালো ব্যবহার করছে, আর কেউ শুধু চোখে দেখছে এবং সে বোঝার চেষ্টা করছে। তাহলে যত বেশি পরিমাণে ইন্দ্রিয় তুমি ব্যবহার করবে তত বেশি পরিমাণে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়বে এবং তত পরিমাণে তুমি ভালোভাবে শিখতে পারবে যে কোনো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো বিষয়। প্রসেস ফ্রম সিম্পল টু কমপ্লেক্স একই বিষয়। একটু আগে তোমরাই বলেছো যে আমরা আগে অ্যাপেল কেন বলি, এরোপ্লেন কেন বলি না, তার একটা কারণ তোমরা বলেছো যে অ্যাপেলটা সহজ, এরোপ্লেনটা কঠিন, তার জন্যই বলি। হ্যাঁ, ঠিকই বলেছো। তাহলে আমরা কি করব, সহজ থেকে কঠিনের দিকে যাব, অর্থাৎ সহজ শব্দগুলোকে আগে শিখব এবং ওই রিলেটেড যে কঠিন শব্দ সেই শব্দগুলোকে পরে শিখব। আমাকে কি দেখা যাচ্ছে না আমি আটকে গেছি? আমার কথা না, দেখা আটকে গেছে। যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যুর জন্য। ঠিক আছে, দেখতে ভগবান চাইলে আবার দেখতে পাবে। তাহলে শুনে নাও। নাম্বার 4 বলছে প্রসেস ফ্রম ইনডিফিনিট টু ডিফিনিট। আগের দিন বলেছিলাম ইনডিফিনিট টু ডেফিনিট হচ্ছে কোনো বিষয়ে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট দিকে আমাকে যেতে হবে। অনির্দিষ্ট মানে প্রথমে জেনারেলভাবে মানুষকে শেখাতে পারো যে এটা করলে এটা হয়, তারপরে তুমি ডেফিনেটলি কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে বলতে পারো যে এইটার জন্যই এই কারণটা ঘটছে। তার মানে ইনডিফিনিট টু ডেফিনিট হচ্ছে, আমি বাংলা দিয়ে এক্সাম্পল দিই। ধরো ওই যে ছাত্র বা ছাত্রীকে দিয়ে একটা এক্সাম্পল দিলাম যে সবার আমি ছাত্র, যে কবিতাটা তুমি পড়াচ্ছ, ওখানে কিন্তু সবার প্রথমে সব ছাত্রর কথাই বলেছে, মানে ইনডিফিনিট, কাউকে নির্দিষ্ট করে বলেনি। কিন্তু যখন তুমি পড়াচ্ছ তখন তুমি প্রথমে সবার কথাই বলছো, তারপরে কিন্তু তুমি কোনো ছাত্র বা ছাত্রীকে পার্টিকুলার উল্লেখ করে, মানে যাকে উদ্দেশ্য করে পড়াচ্ছ তার নাম ধরে বলতে পারো। তাহলে ইনডিফিনিট টু ডেফিনিট এখানেও কিন্তু তুমি এই নীতি অবলম্বন করতে পারছো। অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী প্রথমে অনির্দিষ্ট ছিল, পরে সে নির্দিষ্টভাবে সেই বিষয়টা কিন্তু বুঝতে পারবে বা জানতে পারবে। নেক্সট আমাদের দেখো পরেরটা বলেছে কি, পরেরটা বলেছে প্রসেস ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। সাউন্ড নাই স্যার। এক মিনিট শান্ত চলে গেল মানে লাইনটা। হ্যাঁ ঠিক আছে এসছে। এবার মধ্যে দেখতেও পাচ্ছ এবং শুনতেও পাচ্ছ। দেখো নেক্সট বলেছে যে, আচ্ছা স্ক্রিনটা কি আছে না চলে গেছে? নেই। ডায়ানা যায়। ঠিক আছে, নেটওয়ার্ক ইস্যু। ঠিক আছে, শেয়ার করে দিচ্ছি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। দেখো দেখো কি বলছে। নেক্সট বলছে প্রসেস ফ্রম ইনডিফিনিট টু ডেফিনিট হয়ে গেল। প্রসেস ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট আগের দিনে বলা হচ্ছে। কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিষয়টা যে মূর্ত থেকে বিমূর্তর ধারণা। এটা সাধারণত যে ক্লাসগুলো 3-4 যে পড়ানো হয়, মূর্ত থেকে বিমূর্ত ধারণা
বেসিক্যালি যে বিষয়টা সে জানে, যে বিষয়টা সম্পর্কে সে ওয়াকিবহাল, সেটা সম্পর্কে তোমাকে আগে বোঝাতে হবে, পরে যেটা বিমূর্ত সেটা সম্পর্কে বোঝাতে হবে। এটার একটা এক্সাম্পলই আমি বরাবর দিয়ে থাকি, সেটা হচ্ছে যে ক্লাস 4-এ যে পৃথিবীর আকৃতি সম্পর্কে একটা ধারণা থাকে, যে পৃথিবীর আকৃতি কীরকম সেটা বলো। তো ক্লাস 4-এর যে বই রয়েছে বা 3-র বই রয়েছে, সেখানে কিন্তু উত্তর লেখা থাকে যে পৃথিবীর আকৃতি কীরকম, পৃথিবীর আকৃতি হচ্ছে কমলা লেবুর মতো। পরবর্তীকালে যেহেতু পৃথিবীর বাইরে নিয়ে গিয়ে তো আর আকৃতি দেখানো সম্ভব নয়, পরবর্তীকালে কিন্তু তাকে উঁচু ক্লাসে শেখানো যে পৃথিবীর আকৃতি অভিগতগুলো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, জিওয়েড বা ইত্যাদি এরকম নানাভাবে শেখানো হয়। তার মানে সবার প্রথমে যে মূর্ত ধারণা ছিল কমলা লেবু সে চেনে, তার জন্য মূর্ত ধারণা, এই মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণা দিকে আমরা যাই, অগ্রসর হই। প্রসেস ফ্রম পার্টিকুলার টু জেনারেল, এইটা আর ওই ইনডিফিনিট টু ডেফিনিট একই রকম। পার্টিকুলার টু জেনারেল হচ্ছে গিয়ে নির্দিষ্ট থেকে সাধারণ ধর্মী কোনো একটি নির্দিষ্ট এক্সাম্পল দিয়ে কাউকে বোঝালে তারপরে সাধারণ সেটা বোঝালে। যেমন ধরো কোনো ছাত্র বা ছাত্রীকে একদম ছোট ক্লাসে বোঝালে যে বরফ ঠান্ডা হয়, ফ্রিজের বরফ ঠান্ডা হয়, তার মানে জেনারেল হচ্ছে গিয়ে সারা যেখানেই বরফ পাবে, দার্জিলিং যাবে সেখানেও বরফ আছে, সেটাও ঠান্ডাই হবে। অর্থাৎ ধারণাটা হচ্ছে যে যে কোনো জায়গার বরফই ঠান্ডা হবে। প্রথমে তুমি একটা পার্টিকুলার ফ্রিজ থেকে বরফ নিয়ে তাকে দেখালে যে ফ্রিজ থেকে নেওয়া যে বরফ সেটা ঠান্ডা, তার মানে পৃথিবীর যে কোনো জায়গার যখনই তুমি বরফ দেখতে পাবে সেটা ঠান্ডাই হবে। তার মানে এটা তুমি কি করলে, কোনো একটি পার্টিকুলার জায়গা থেকে তুমি জেনারেল একটা ধারণা দিয়ে দিলে যে সব জায়গার বরফ ঠান্ডা। নাম্বার 7 বলছে প্রসেস ফ্রম দ্য এম্পাইরিক্যাল টু রেশনাল, পরীক্ষারব্ধ অভিজ্ঞতা থেকে যুক্তিবাদ। কোনো কিছু পরীক্ষা করে তাকে দেখালে তারপর একটা যুক্তি দিলে যে কেন এটা হচ্ছে। এটা একটু উঁচু ক্লাসে সাধারণত করা হয়। সাধারণত আমরা কোনো একটা পরীক্ষা করি এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হই এবং সেই সিদ্ধান্ত থেকে আমরা ব্যাখ্যা করি। তাহলে কোনো পরীক্ষা থেকে তবেই একটা রেশনাল ধারণা বা যুক্তিগত ধারণার মধ্যে আমরা এসে পৌঁছাই। প্রসেস ফ্রম সিন টু আনসিন, যেগুলো তারা জানে বা যেগুলো তারা দেখেছে সেটা থেকে আমরা আনসিন, যেটা তারা দেখেনি, যেটা তারা জানে না, সেইটা সম্পর্কে আমরা তাদেরকে জানাবো। আর প্রসেস ফ্রম হোল টু পার্ট, এটা কিন্তু কবিতার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সবসময় পুরোটা আগে পড়াতে হবে, তারপরে পার্ট পার্ট করে পড়াতে হবে। যেমন সবার আমি ছাত্র গোটা কবিতাটা পড়িয়ে পুরো সেন্স মিনিং বুঝিয়ে দিলে তারপরে প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড তারপরে তুমি পড়াবে। হোল টু পার্ট, পুরোটা পড়িয়ে তারপরে পার্টে আসতে হয়। এই ধরনের পড়ানোটা সাধারণত যে কবিতা ক্ষেত্রে বেশি পরিমাণে প্রযোজ্য হয়। হোল টু পার্ট আমরা পড়িয়ে থাকি, কিন্তু কোনো একটা বিশাল বড় গল্প সেটা তো পুরোটা একসঙ্গে পড়িয়ে তারপর আসা সম্ভব হয় না। তাই হোল টু পার্ট থিওরি সাধারণত আমরা কবিতার ক্ষেত্রে বেশি পরিমাণে ইউজ করি, ছোটদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে আবার প্রযোজ্য নয়, কারণ আমাদের ইংলিশ অনার্সে 157 লাইন বা 150 লাইনের কবিতা থাকতো, সেটা তো আর হোল টু পার্ট করা সম্ভব নয়। তো এটা বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি পরিমাণে প্রযোজ্য। নেক্সট, ফ্রম অ্যানালিসিস টু সিনথেসিস। অ্যানালিসিস তো বিশ্লেষণ করা, সবসময় প্রত্যেকটা লাইন বাই লাইন বিশ্লেষণ করবে। তারপরে সংশ্লেষণ মানে সেইখান থেকে কী ধারণা উৎপাদিত হলো বা কী শিখতে পারলাম সেটা সম্পর্কে আমরা ছাত্র বা ছাত্রীকে ওয়াকিবহাল করব। নাম্বার 11 বলছে রিলেট ফ্রম টু মিনিং অ্যান্ড কন্টেক্সচুয়াল। মিনিং অ্যান্ড কন্টেক্সচুয়াল কি? অল ক্লাস অ্যাক্টিভিটি শুড বি মিনিংফুল। দ্য স্টুডেন্ট শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোয়াট দে হিয়ার, সে, রিড, রাইট। টিচ নাও ভোকাবুলারি, টিচ নিউ ভোকাবুলারি আইটেমস ইন কনটেক্সট। এখানে এটা কি করতে হবে, তুমি যা যা পড়াচ্ছ, যা যা তাদেরকে বলছো, যা যা করছো, সেগুলো প্রত্যেকটাই যে যে অ্যাক্টিভিটি তুমি করছো তার একটা মিনিং থাকতে হবে, তার একটা মানে থাকতে হবে যে কেন করছো। যেমন তোমরা কিছুদিন আগে সিটেটের প্রশ্ন পেয়েছিলে যে রিনা বলে একজন ম্যাডাম, তিনি ছাত্রছাত্রীদের দুটো দলে ভাগ করে দিয়েছেন, তিনি এটা কি বোঝাতে চাইছেন। বা ধরো আমি বলতে চাইছি যে রিনা বলে একজন ম্যাডাম ছাত্রছাত্রীদের বলেছে যে সবাই বাড়ি থেকে যে যার মতো খাবার নিয়ে আসবে এবং সব বন্ধুদের মধ্যে ভাগ করে খাবে বা শেয়ার করে খাবে। এটা দ্বারা তিনি কি বলতে চাইছেন? প্রথমত তো ছাত্রছাত্রীরা খাবার নিয়ে আসবে, ভাগ করে দেওয়া হলো, তিনি বলে দেবেন যে হ্যাঁ সবাইকে আমরা মিলেমিশে চলবো বা সবাই আমরা এক, সবাই আমরা এখানে বন্ধু। এই যে একটা ধারণা দেওয়া, এটা ছাত্রছাত্রীদের কাছে একদম আন্ডারস্ট্যান্ড লেভেলে থাকবে। অর্থাৎ তারা যাতে বুঝতে পারে, তারা যাতে বুঝতে পারে যে টিচার যে কাজটা করছে সেটার কারণটা কি, কেন করছে, এইটা বোঝানোটা অ্যাজ এ টিচার হিসেবে তোমার কিন্তু একটা কর্তব্য। তুমি যদি বোঝাতে অক্ষম হয় তাহলে কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারবে না। যেটা আমরা অনেক সময় অনেক টিচারকে পেয়েছি, বোর্ডে অঙ্ক নিজেই করতো, নিজেই মুছে দিত, নিজেই চলে যেত, স্টুডেন্ট বুঝুক বা না বুঝুক সেটা নিয়ে তাদের কোনো ধারণা নেই। তো এটা যাতে না হয়, তখন আমরা সেই টিচারের পড়া শুনতামও না, তা সেটা যাতে না হয়।
আর কি করতে হবে, যে ভোকাবুলারি তোমরা শিখবে সেই ভোকাবুলারি কনটেক্সট থেকে শেখার কথা বলা হয়েছে। মানে কোনো একটা পড়া তুমি পড়ছো, পড়তে 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 নতুন 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 শব্দ পাবে, সেই শব্দগুলোকে আন্ডারলাইন করবে, তারপর আলাদাভাবে লিখবে, তারপরে তার মিনিংগুলো এক এক করে শিখবে বা বুঝতে পারবে। অর্থাৎ কোনো একটা কনটেক্সট থেকে বা টেক্সট থেকে ভোকাবুলারি বা নতুন নতুন শব্দ শেখার যে ধারণা, এইটা হচ্ছে গিয়ে কনটেক্সট বা ভোকাবুলারি শেখার নিয়ম। তাহলে এখানে মোটামুটি হবে আমরা 11টা পয়েন্ট পড়লাম, যেটাকে একটু আমরা মাথায় রেখে কোনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ঘটানোর ক্ষেত্রে বা পড়ানোর ক্ষেত্রে ছাত্রছাত্রীর ক্ষেত্রে ইউজ করব। এবার বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বলো, অনেকক্ষণ ধরে কিন্তু টানা বক বক করলাম, কোশ্চেন থাকলে বলো। রাহুল দেব খুব অ্যাক্টিভ, কিন্তু তোমাদের এই সবার মধ্যে রাহুলকে আমি দেখি শুধু প্রশ্ন করতে, কথা বলতে, তোমরা সবাই চুপচাপ থাকো এত। রাহুল অ্যাক্টিভ বেশ। আর কেউ? হাফিজুল, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে সত্যজিৎ, পারছি। শর্মিলি, বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। শিউলি, শিউলি বেচ তো? শিউলি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, শিউলি বেশ ক্লাস করে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? নেই না? তাহলে আজকে এতটুকুই থাক। আজকে আমি যেটা দেব মানে ক্লাসের শেষে, সেটা হলো আগের 3টে ক্লাসের রেকর্ডিং একসঙ্গে আরেকবার দিয়ে দিচ্ছি, কারণ অনেকে পরে জয়েন্ট হয়েছে, পাইনি, আমাকে SMS করছে, ফলে আরেকবার দিতে হবে। একটা হচ্ছে ফার্স্ট দিন ইংলিশ হয়েছিল সেটা, পরের দিন CDP সেটা, আর থার্ড আজকে ইংলিশ, এটা। এই 3টে ক্লাস পেয়ে যাচ্ছ। আর অ্যাপের একটা লিঙ্ক দেবো, অ্যাপটা ইনস্টল করবে প্রত্যেকেই। অ্যাপটা ইনস্টল করার পরে একটা OTP যাবে তোমার ফোনে। কোন নম্বরটা ব্যবহার করবে তাও বলে দিচ্ছি। যে নম্বরটা থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো সেই নম্বরটাই কিন্তু ব্যবহার করতে হবে, কারণ আমরা সেই নম্বরটাই রেজিস্টার করে দেব। অন্য কোনো নম্বর থেকে যদি তুমি ওই অ্যাপটা ইনস্টল করো, তুমি কিন্তু ক্লাস দেখতে পাবে না। অর্থাৎ আমরা এখানে স্টুডেন্টের নাম থেকে তো চিনি, কিন্তু আমরা বেশি চিনি তার ফোন নাম্বার থেকে। এটা কিন্তু একটু মনে রাখবে, তোমাদের ফোন নাম্বার আমাদের কাছে একটা আইডেন্টিটি। তো সেই জন্য যে ফোন নাম্বার থেকে গ্রুপে আছো হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই নাম্বার থেকেই OTPটা নিও। ওখানে অ্যাপটা ইনস্টল করার পর ফোন নাম্বার দিতে বলবে, ফোন নাম্বার দিলেই OTP যাবে, এবং সেই ফোন নাম্বারটা যেটায় হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে ওটা দিয়ে ইনস্টল করবে। এরপরে এই যে ক্লাসগুলো এখন আমি ইউটিউবে আপলোড করে তোমাদেরকে দেব, সেই ক্লাসগুলো অ্যাপেই পরপর দেখতে পাবে, সাবজেক্ট ওয়াইজই দেখতে পাবে। কোশ্চেন আছে কোনো কারো? স্যার সায়েন্স গ্রুপটা মনে করে একটু দেবেন, কারণ ওখানে কিছুই দেওয়া হয়নি। সায়েন্স গ্রুপে তো ক্লাসই হয়নি। হ্যাঁ মানে আগের যে দুটো ক্লাস হলো তার নোটসটাও দেওয়া হয়নি। ডেমো ক্লাসের সঙ্গে পেড ক্লাস আচ্ছা আচ্ছা একটা ক্লাসও হয়নি। আচ্ছা হবে, আচ্ছা এই সপ্তাহ থেকেই হবে। আমি তো রুটিন সবাইকে দিয়ে দিয়েছি, আচ্ছা ওই রুটিনটা ফলো করবে, ওই রুটিন অনুসারে পরপর ক্লাস হবে। এখন অবধি তোমাদের এই পেইড ব্যাচে মাত্র 3টে ক্লাস হয়েছে, তার মধ্যে 2টো ইংলিশ, একটা CDP, আর কোনো ক্লাস হয়নি। 10 তারিখ থেকে এই ব্যাচ শুরু হয়েছে। স্যার ওই নোটসগুলো সায়েন্স গ্রুপে একটু দেবেন। সব কিছুই আমরা দেবো, ওটা নিশ্চিন্ত থাকো, কিন্তু আচ্ছা যেটুকু ক্লাস হয়েছে সেটুকুই দিয়ে দিচ্ছি। ঠিক আছে আচ্ছা, ঠিক কারো আছে। কোনো প্রশ্ন আর? স্যার কালকে তাহলে সোশ্যাল স্টাডিজের ক্লাস থাকবে তো? হ্যাঁ, সোশ্যাল স্টাডিজের ক্লাস থাকবে, রুটিনে যা লেখা আছে সেই অনুসারেই ক্লাস হবে। যারা শুধুমাত্র প্রাইমারিতে ভর্তি হয়েছে তাদের কালকে কোনো ক্লাস নেই সোশ্যাল, এবং তারা লিঙ্ক পাবেও না ওই গ্রুপে। সোশ্যাল স্টাডিজের ক্লাস কালকে অনলি ফর আপার প্রাইমারি, আপার প্রাইমারিতে যাদের রয়েছে কি না, কালকে তো 2টো ক্লাস আছে, সোশ্যাল স্টাডিজও আছে এবং সোশ্যাল সায়েন্সও আছে। সায়েন্সও আছে কালকে। হ্যাঁ, সায়েন্স গ্রুপে সায়েন্সের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, আর স্যার সোশ্যাল স্টাডিজ সায়েন্সে তো গ্রুপে এখনো সোশ্যাল জয়েন সায়েন্স করানি। সোশ্যাল স্টাডিজ এন্ড সোশ্যাল সায়েন্স একই দিনে আছে ক্লাস। সবথেকে স্যার ওটাতে বেশি তো এখানে জয়েন করানি। যাদের সায়েন্স আছে তাদেরই সায়েন্স গ্রুপে জয়েন করানো হয়েছে, একমাত্র পূজা ঘোষকে জয়েন করানো হয়নি, করে দিচ্ছি একটু পরে। স্যার আমাকেও জয়েন করানো হয়নি সায়েন্স গ্রুপে। নাম বলো তো একটু। তো তৃষা পালুই। একটু একটা হোয়াটসঅ্যাপ করো আমাকে, ওকে স্যার। করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, একটা কথা বলবো। বলো।
স্যার বলছি আপনি যে অ্যাপটার কথা বললেন ওটা কি টিচমিন্ট অ্যাপ? হ্যাঁ, তোমাদের এই ব্যাচটা টিচমেন্ট অ্যাপেই স্যার আমরা ওটা করব। তবে ওটা অ্যাপটা যদি আগে থেকে ইনস্টল অলরেডি করার দরকার নেই। থাকে অ্যাপে আমি ফোনে, যে লিংকটা দেবো তোমরা সরাসরি ওই ক্লাসে ঢুকে যেতে পারবে। টিচমেন্ট অ্যাপ স্যার আমি আমাদের যেটা এই বলছি যদি অলরেডি ওটা থাকে ইনস্টল করা তাহলে আপনি যে লিঙ্কটা দেবেন তো সেখান থেকে আমি কি করে ইউজ করব? পারবে। আমরা যে লিংকটা দেবো সেটা ক্লিক করলে তুমি একটা নির্দিষ্ট ব্যাচে চলে যাবে। ওই ব্যাচটা মানে ব্যাচে চলে যাবে এবং ওই ব্যাচটা আলাদা একটা কোড থাকবে, ক্লাসরুম আইডি থাকবে। ওইটাই ক্লিক করলে তুমি ক্লাসে জয়েন করতে পারবে। আপাতত আমি লিংকটা দিয়ে ইনস্টল করো, তারপর না হয় অসুবিধা হলে সমাধান করে দেবো। হাফিজুল কিছু আচ্ছা স্যার। বলছো? ঠিক আছে, তাহলে কারো কোনো বক্তব্য নেই আজকে? আজকে তাহলে এত অবধি থাক। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যতটা পড়ানো হয়েছে পড়ো, নোটগুলো দিয়ে দিচ্ছি, 3টে সাবজেক্টেরই ভালো করে পড়ো এবং বোঝার চেষ্টা করো, বুঝে বুঝে পড়ো। প্রত্যেক দিন বেসিসে পড়াশোনা করো। টেট পাস করা কোনো কঠিন বিষয় নয়। টেট পশ্চিমবঙ্গের অন্যতম সহজ একটি পরীক্ষা, বরং অন্য যে কোনো চাকরি পাওয়া অনেক বেশি কঠিন, টেট পাস করা অনেক সহজ। এখানে কোনো কাট অফ নেই, 150-র মধ্যে মাত্র 90 পেতে হয়, যদিও বেশি টার্গেট আমাদের থাকবে। তার সেক্ষেত্রে একটা সহজ পরীক্ষা, এটা পাস করাটা সহজ অন্য পরীক্ষার থেকে, এটুকু বলতে পারি। একটু পড়াশোনা করলেই পাস করে যাবে, কোনো ব্যাপার নয়। চলো আজকের মতো এতটুকুই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। গুড নাইট। গুড নাইট স্যার।